আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। আজকের আরও একটি অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি আরমান স্যার, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি। আজকে তোমাদের আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার অপর যে বাংলা বিষয়ে কোন কোন জিনিসগুলো তোমরা কিভাবে পড়বে না পড়বে সেই জিনিসগুলো আজকে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, প্রথমত আমাকে জানাও যে আমার সাউন্ডটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের এই আজকের ক্লাসটি শুরু করতে পারবো। তোমরা ইতিমধ্যে যারা এই আমাদের ফোকাসের সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির অলরেডি ভর্তি বা ইনরোল হয়ে গেছো, তারা জানো যে আগামীকাল থেকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং আগামীকাল থেকে তোমাদের নিয়মিত ক্লাসগুলো হবে। ঠিক আছে, আচ্ছা, আশা করছি সব ক্লিয়ার। তো অলরেডি তোমাদের বিগত 2 দিনে জিকে এবং ইংরেজি ক্লাস হয়ে গেছে। আজকে আমরা বাংলা একটি স্পেশাল ক্লাস নিচ্ছি এই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে। তো আমি প্রথমত তোমাদের বলবো যে তোমরা যারা ক্লাসটি দেখতেছো, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার, তারা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো এবং আমাদের ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তোমাদের সব বন্ধুরা ক্লাসটি করে খুব উপকৃত হতে পারে। প্রথমত আমরা এই ক্লাসটি যেভাবে করব সেটি প্রথমত আমাদের জানতে হবে যে এই সেকেন্ড টাইম কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমার এখনও চালু আছে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবা এবং কত নম্বরের পরীক্ষা হবে এবং তোমার কতটুকু যোগ্যতা লাগবে, কি লাগবে, সব কিছু ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এবং তোমার হাতে যে সময়গুলো আছে সেটা কিভাবে তুমি প্রস্তুতি নিবে না নিবে, এবং সর্বশেষ বাংলার জন্য তোমার কোন কোন জায়গাগুলো একটু স্ট্রং জোন রাখতে হবে, সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে আলোচনা করব। এখনও অনেকেই জয়েন হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা প্রথমত যে কথাটি বলবো সেটি তো আমরা আজকে ক্লাসটা 3টা ধাপে করার চেষ্টা করব। প্রথমত আমরা জানবো যে কোন কোন ভার্সিটিতে তোমার এই আমাদের সেকেন্ড টাইম আছে এবং সেকেন্ড টাইমে কিভাবে আমরা প্রস্তুতি নিব, এবং লাস্ট বাংলা বিষয়ের উপর কিভাবে আমরা কি করব, এই জিনিসগুলো আজকে ক্লাসে জানবো। এছাড়াও তোমরা জানো যে আমাদের এই সেকেন্ড টাইমের যে অনলাইন কোর্স এবং অফলাইন সবই কিন্তু আমাদের এই শুরু হয়ে যাচ্ছে অনলাইন আগামীকাল থেকে, ঠিক আছে? আর অফলাইনও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তাই যারা আমাদের এই কোর্সটিতে এনরোল করতে চাও, খুব দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত আমি যেটি বলতে চাই, এই যে এখানে লেখা আছে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির, একটা ভুল কথা। তোমার মনে রাখতে হবে এইটা কিন্তু সেকেন্ড টাইম না, এটা তোমার জীবনের একেবারে, আমি বলবো তোমাকে এটা সেকেন্ড টাইম না। এটাকে আমি বলবো তোমাদের জন্য যারা সেকেন্ড টাইমার আছো, এটা সেকেন্ড টাইমার না, এটাকে আমি বলবো লাস্ট টাইম। লাস্ট টাইম ভর্তি প্রস্তুতি। কারণ কি? কারণ তোমার যতগুলো ভার্সিটি আছে, সেকেন্ড টাইম মানেই কিন্তু একেবারে লাস্ট টাইম। কারণ তুমি থার্ড টাইম কিন্তু আর কোনো পরীক্ষা দিতে পারবে না। তাই আমার কথা যে তোমার এবারের প্রস্তুতি কিন্তু তোমার এমনভাবে নিতে হবে যাতে থার্ড টাইম আর কোনো টাইম যাতে না হয়, ঠিক আছে? তখন আর আফসোস যাতে না করতে হয়। তো প্রথমত অনেকেই যারা সেকেন্ড টাইমার বলি বা লাস্ট টাইমার বলি, তোমরা অনেকেই হয়তো হতাশ আছো। কেন হতাশ আছো? যে ভাইয়া আমার কোনো জায়গায় হয় নাই, আমি এখন কি করবো, আমার লাইফ শেষ, সব শেষ। এই জায়গা থেকে তোমার বের হয়ে আসতে হবে। কারণ কি? কারণ তোমার কাছে এখনও কিন্তু সুযোগ আছে, ঠিক আছে? তোমার মাঝখানে হয়তো চট্টগ্রাম বন্ধ করে দিছিল সেকেন্ড টাইম, কিন্তু এখন কিন্তু চট্টগ্রাম বলো, রাজশাহী বলো, সবগুলোই কিন্তু তোমার সেকেন্ড টাইম আবার চালু হয়েছে। আমি তোমাদের জাস্ট একটা কথাই বলবো, মনে রাখবে শিক্ষার্থীরা, যে তোমার শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটার মধ্যে সেকেন্ড টাইম আছে। আমি আবারও বলছি, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে যতগুলো ভার্সিটি আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু তোমার সেকেন্ড টাইম আছে। তো এই জন্য তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমরা কিভাবে কি করবা সেটি আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। এখন অনেকে জয়েন হয় নাই, তোমরা খুব দ্রুত জয়েন হয়ে যাও, যাতে এই আজকের এই তথ্যগুলা তোমরা জেনে যাতে খুব উপকৃত হতে পারো। তা আমি যদি তোমাদের বলি, দেখো, খেয়াল করবে, যেখানে আমরা যদি দেখি
আমরা দেখি যে তোমার প্রথমত এখানে বিউপিতে তুমি পরীক্ষা দিতে পারবা সেকেন্ড টাইম, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পারবা, রাজশাহীতে পরীক্ষা দিতে পারবা, চট্টগ্রাম এবং গুচ্ছের মধ্যে প্রায় 24টা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবা হচ্ছে সেকেন্ড টাইমার হিসেবে। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা যেটা দেখলাম, আবারও বলছি যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নাই, ঢাকা ভার্সিটি বাদে তোমার বাকি যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তুমি সবগুলোতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নির্দ্বিধায় দিতে পারবা। ঠিক আছে। তো এই জন্য যে তোমার মনে করো যে ঢাকা ভার্সিটি হয় নাই দেখে যে জীবন শেষ, এটা কিন্তু বলা যাবে না। আবারও বলছি, ভার্সিটি কোনো মেটার করে না। ভার্সিটি মেটার মানে কি, এটা হচ্ছে আমাদের একটা সমাজের ট্রেন্ড হয়ে গেছে যে ধরো সে ঢাবিতে পড়ে দেখে সে সব কিছু, বা সে রাজশাহীতে পড়ে দেখে সব কিছু। এটা একটা ভুল ধারণা। তুমি তোমার লাইফে তুমি কি করতেছো, কতটুকু স্কিল হচ্ছে, কতটুকু তুমি তোমার ক্যারিয়ারের দিকে তুমি ধাবিত হচ্ছ, সেটাই হচ্ছে মেইন। কারণ কি, তোমার অনার্স মাস্টার শেষে তুমি যখন একটা ভালো চাকরি করবা তখন কিন্তু তোমার ভার্সিটি কোনো ম্যাটার করবে না। মেইন হচ্ছে তোমার আসল পরিচয় হবে তুমি কোথায় গেছো। কারণ আমরা বিগত বছরে দেখছি যে তোমার, আমি ছোট করব না, অনেকেই সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, সাইফুল ইসলাম, জুসনা জেরিন। আচ্ছা, তো যদি বলছিলাম যে তোমার, আমি ছোট করব না, সব ভার্সিটি বেস্ট যদি তুমি ভালো হও। এই যে তোমার, আমরা বিগত দিনে দেখছি যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে সে বিসিএস এ ফার্স্ট হয়েছে। কিভাবে হয়েছে? তার নিজের যোগ্যতায় হয়েছে। তাই এখনো তোমার কাছে সুযোগ আছে, যে এখনো তোমার কাছে এই সুযোগ লুফে নেওয়ার আছে যে তুমি একটা পাবলিক ভার্সিটিতে ভর্তি হইতে আবারও চেষ্টা করতে পারবা। এখন আসো যেটা বলছিলাম যে তোমার সেকেন্ড টাইমের, এই যে আমি ভার্সিটিগুলোর কথা যে বললাম, ধরো বিউপি, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বা গুচ্ছ, খেয়াল করবে শিক্ষার্থীরা। রকুনুজ্জামান রকুন ভাই মেসেজ দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যেটি বলছিলাম যে তোমার এই যে ভার্সিটিগুলো আছে, তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমরা শুরু থেকে কিন্তু একেবারে যখন ইন্টার পরীক্ষা দিছো, তোমরা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিছো। এই ভার্সিটির প্রিপারেশন কিন্তু তোমরা নাও নাই। এই যে যতগুলা ভার্সিটি আছে এগুলোর একটারও তোমরা প্রিপারেশন নাও নাই। ঠিক একইভাবে এবারও যারা পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, অর্থাৎ এবার যারা বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিবে 2024 শিক্ষাবর্ষে যারা এইচএসসি পরীক্ষা দিবে, তারাও কিন্তু এগুলোর প্রিপারেশন তেমন একটা নিবে না। কখন নিবে জানো? তারা এগুলোর প্রিপারেশন নিবে যখন দেখা যাবে যে ঢাকা, অধিকাংশ, সবাই না, অধিকাংশ শিক্ষার্থী দেখা যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন তার চান্স হবে না বা সে যখন সেটা পারবে না, তখন সে যা এগুলোর প্রিপারেশন নিবে। কিন্তু যারা সেকেন্ড টাইমার আছে তারা কিন্তু অলরেডি এই ঢাকা ইউনিভার্সিটি বলো অথবা তোমার এই ভার্সিটি প্রিপারেশনগুলো অলরেডি অনেকাংশ তোমরা নিয়ে ফেলছো। এখন তোমাদের যে কাজ সেটা হচ্ছে রিভিশন করা, পরীক্ষা দেওয়া, সেই জিনিসগুলো চর্চা করা, এবং তোমরা যে ভুলগুলা করে আসছো, যে তুমি জানো যে তোমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, যে আমার ইংলিশে এই জায়গায় ল্যাকিংস আছে, আমি জিকেতে একটু দুর্বল আছি, অথবা আমি বাংলা ব্যাকরণে একটু দুর্বল আছি। তোমার যেই জায়গাগুলো দুর্বলতা আছে তুমি সেই জায়গাগুলো ভালোভাবে ঝালাই করে ফেলো। এখনো সময় আছে, কারণ এটা হচ্ছে তোমার জুন মাস শেষের দিকে। ধরো জুলাই থেকে আমরা যদি শুরু করি, জুলাইতে এইচএসসি পরীক্ষা আগস্ট পর্যন্ত চলবে। তারপর হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরে রেজাল্ট দিবে। তারপর নভেম্বর ডিসেম্বরের থেকে হয়তো ঢাকা ভার্সিটি পরীক্ষা শুরু হবে। মনে রাখবে যে তোমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু সবার আগে হয়। এর আগে ঢাকা ইউনিভার্সিটির আগেও তোমার কিন্তু এই বিউপির পরীক্ষা কিন্তু হয়। আমরা বিগত বছরে দেখে আসছি যে ঢাকা সবার ফার্স্টে যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু বিউপি। এবং এই বিউপির প্রিপারেশন আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে তোমার এই বিউপির প্রিপারেশন যারা ফার্স্ট টাইমার আছে, অর্থাৎ যারা এইচএসসি বা ফ্রেশার যারা এইচএসসি পরীক্ষা দিছে, তাদের 95% স্টুডেন্ট এই বিউপি সম্পর্কে জানেও না, বা বিউপির প্রিপারেশন ছাড়াই তারা পরীক্ষা দেয়। ঠিক আছে। তাই আমি তোমাদের বলবো, তোমাদের একবার লুফে নেওয়ার মতো এই সুযোগ হচ্ছে এই বিউপি। আমি দেখাবো, প্রত্যেকটা ভার্সিটি দেখাবো। কারণ হচ্ছে তোমরা রেজাল্টের 15 দিনের মধ্যে, এইচএসসি রেজাল্টের 15 দিনের মধ্যে এই বিউপি পরীক্ষা হয়, 15 থেকে 20 দিনের মধ্যে। তো তখন শিক্ষার্থীরা বুঝতেই পারে না যে বিউপি জিনিসটা কি বা বিউপির প্রিপারেশন কীভাবে নিব, কারণ তখনও তারা ঢাকা ইউনিভার্সিটির তোমার প্যাটার্নেই তারা পড়তে থাকে। ঠিক আছে, বিউপির প্রিপারেশন তারা ওইভাবে নেয় না।
তো তোমরা যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছ, অলরেডি তোমরা বিইউপির প্রিপারেশন আগে নিছো, বা ঢাকা ভার্সিটি বা মোটামুটি পাবলিক ভার্সিটির প্রিপারেশন তোমরা নিছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এই সেকেন্ড টাইম কোর্সে যেটা করতেছি, প্রত্যেকটা ভার্সিটির জন্য কিন্তু আমরা আলাদা আলাদা মডেল টেস্ট নিব, হ্যাঁ, আলাদা আলাদা পরীক্ষা নিব, এবং কিভাবে কোশ্চেনগুলো হয় এবং তোমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো এই ভার্সিটি রিলেটেড কোশ্চেনগুলো বা ওই তোমাদের যে শিট দেওয়া হবে ওইভাবেই কিন্তু আমাদের এই কোর্স প্ল্যানটা সাজানো হয়েছে, যাতে প্রত্যেকটা ভার্সিটিতে তোমার সেটা কাজে দেয়। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে তোমার আরেকটা কথা, যে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন আর এই অন্যান্য ভার্সিটির প্রিপারেশন কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? জাস্ট দুটা কথা মাথায় রাখো। ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন ছিল, আবারও বলছি, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় রিটেন ছিল, যেটা অন্যান্য ভার্সিটির কোনোটার মধ্যে রিটেন নাই। আবারও বলছি, এই যে যতগুলো ভার্সিটি আছে, বিইউপি বলো, জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, গুচ্ছ বলো, কোনোটার মধ্যেই রিটেন কিন্তু নাই, যার কারণে তোমার মাথার বোঝা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে। এর কারণ কি? আমরা অনেকেই প্রায় মনে করো যে অধিকাংশ শিক্ষার্থীরাই যাদের ঢাবিতে হয় নাই, তাদের মেইন ফোকাস ছিল আমি ভাই রিটেনের চাপ নিতে পারি নাই। অনেকে রিটেনে অনেক পরিশ্রম করছে, যার ফলে শেষ পর্যন্ত তার হয়তো ভুলক্রমে বা দুর্ভাগ্যক্রমে তার ঢাবি হয় নাই, কিন্তু তোমার এই সে যদি এমসিকিউতে বেশি ফোকাস করতো তাহলে হয়তো তার এই অন্যান্য ভার্সিটি কিন্তু হয়ে যেত। তো আমার কথা হচ্ছে যে তোমাদের জন্য একেবারে অফুরন্ত সুযোগ, যেটা একেবারে তুমি খুব সুন্দরভাবে লুফে নিতে পারবা। ফার্স্ট টাইম ও সেকেন্ড টাইমের লেকচার শিটের মধ্যে অনেক পার্থক্য, অবশ্যই একটু পার্থক্য হবে, কারণ হচ্ছে ফার্স্ট টাইমের মধ্যে তো আমরা ঢাবিটাকে বেশি ফোকাস করি, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি বেশি ফোকাস করা হয়, অন্যান্য ভার্সিটিও থাকে, কিন্তু তোমার এই সেকেন্ড টাইমারদের জন্য যে আলাদা শিট করা হচ্ছে সেটার মধ্যে অবশ্যই এই অন্যান্য ভার্সিটি এটাকে আমরা বেশি প্রেফার করব। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই ভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে পারবা, এবং আমরা এখন দেখব যে কোন কোন ভার্সিটিতে তোমার কয় নাম্বারের প্রশ্ন আসে, কি আসে না আসে, এই সম্পর্কে আমরা একটু জানবো। তাহলে যেটা বললাম তোমাদের একেবারে মেন কথা, আমি একেবারে মেন কথাগুলো তোমাদের যদি বলি, সারসংক্ষেপে যদি বলি, তোমার প্রথমত এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট টাইম তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বরে প্রথম কাজ হচ্ছে তোমার ধৈর্য ধরা। ধৈর্য ধরতে হবে। তোমরা আসলে অনেকে সবাই এখানে যারা আছো সেকেন্ড টাইমের যারা প্রস্তুতি নিচ্ছ সবাই হচ্ছে আসলেই ধৈর্যশীল, কারণ এই এতটা সময় পরীক্ষার জন্য তোমরা কিন্তু ধৈর্য ধরাটা খুবই টাফ। এর কারণ কি? কারণ হচ্ছে অনেকেই হাল ছেড়ে দেয়, ওই 3 মাসই তারা হাল ধরে রাখতে পারে না। আবারও বলছি, সেকেন্ড টাইমার হয়তো তুলনামূলক কম তারা শেষ পর্যন্ত টিকে থাকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা হয়তো বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন হয়তো ন্যাশনাল কলেজ বা 7 কলেজ অথবা কেউ পড়ালেখা ছেড়ে দেয়, কিন্তু ওই 7 কলেজ বলো বা ন্যাশনাল বলো ওইটার পড়ার পাশাপাশিও তারা কিন্তু সেকেন্ড টাইমের প্রস্তুতি নিতে থাকে, যে আমার যেটাই হোক একটা পাবলিক ভার্সিটি দরকার। ঠিক আছে? এখন কথা হচ্ছে এই ধৈর্যটা কিন্তু অনেক স্টুডেন্ট ধরতে পারে না। সেকেন্ড কথা হচ্ছে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার ভুলগুলো যেটা হয়েছিল সে ভুলগুলো শুধরানো। আগে যে ভুলগুলো তোমার হয়েছিল সেই ভুলগুলো তোমার কি করতে হবে? ভুলগুলো শুধরাতে হবে। অর্থাৎ তোমার এখন তোমার নিজেকে প্রশ্ন করবা যে তুমি কেন সেকেন্ড টাইম, বা তোমার কেন তুমি ঢাবি বা তোমার রাবি বা তোমার কি বলে চট্টগ্রাম ইউনিভার্সিটি, বিইউপি ইউনিভার্সিটি কেন হয় নাই, কি কি ল্যাকিংস ছিল তোমার, সেই ভুলগুলো ধরতে হবে এবং সেই ভুলগুলো শুধরাতে হবে, শুদ্ধ করতে হবে। ঠিক আছে? এবং থার্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার ফুল কনসেন্ট্রেট থাকতে হবে। ফুল কনসেন্ট্রেট থাকতে হবে যে আমি এবার সিরিয়াস, ফার্স্ট টাইম যা হওয়ার হয়েছে এটাই আমার লাস্ট টাইম, এটার মধ্যে আমার সব কিছু করতে হবে। বিল্লাল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো তুমি যদি, এই 3টা কনসেপ্ট তোমার যদি মাথায় থাকে, এই 3টা জিনিস যদি তোমার মধ্যে থাকে, ইনশাল্লাহ এই লাস্ট টাইম বলো, ফার্স্ট টাইম বলো, সেকেন্ড টাইম বলো, এবার তোমার চান্স হবে ইনশাআল্লাহ। আর তোমার যদি এই 3টার মধ্যে কোনো একটা জিনিসের অভাব থাকে তাহলে কিন্তু এই লাস্ট টাইমেও তোমার কিছু হবে না। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখনও যারা আমাদের কোর্সে এনরোল করো নাই খুব দ্রুত এনরোল করে ফেলো, কারণ এখন থেকেই তোমার কিন্তু আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ,
যে ক্লাসগুলো তোমাদের জুমের মাধ্যমে হবে প্রত্যেকটা ক্লাস, এবং তোমাদের শিটও দেওয়া হবে, পরীক্ষাও নেওয়া হবে, সব কিছু তোমার এখন থেকেই স্টার্ট করতে হবে। আচ্ছা, এবার আসো আমরা প্রথমত একটু বিউপি নিয়ে কথা বলি, যেহেতু এই পরীক্ষাটা হচ্ছে সবার আগে। তো বিউপি নিয়ে হচ্ছে সবার বেশি একটা আকাঙ্ক্ষা থাকে। অনেকেই বলে ভাইয়া বিউপি কি প্রাইভেট ইউনিভার্সিটি? বিউপি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি না। বিউপি এটা হচ্ছে কি, একটু খরচ হয়তো একটু বেশি, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি, সেনাবাহিনী নিয়ন্ত্রিত মিরপুরে একটা পাবলিক ইউনিভার্সিটি, যেটার মধ্যে তুমি প্রাইভেটের মতো ফ্যাসিলিটি পাবা। অর্থাৎ সেটার ক্যাম্পাস বলো, পড়ালেখা বলো, সব কিছু হচ্ছে অসাধারণ এক কথায়। ঠিক আছে, বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও পড়ালেখার দিক থেকে এই ইউনিভার্সিটি অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ এখানে তোমার একেবারে রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস, যেটার মধ্যে রাজনীতি নাই বললেই চলে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে বিউপির মধ্যে আমরা যদি দেখি যে আর্টসের যে একটা ইউনিট আছে FASS, যেটাকে বলি আমরা ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, অর্থাৎ এখানে তুমি আর্টসের মধ্যে বাংলা, ইংলিশ, হ্যাঁ, এছাড়া আরও কিছু সাবজেক্ট আছে সেগুলো পাবা। এছাড়া হচ্ছে সোশ্যাল সায়েন্সের মধ্যে তোমার আছে সোশ্যাল সায়েন্স, তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এরকম কিছু সাবজেক্ট তোমার আছে। কিন্তু বিউপির সিট কিন্তু তুলনামূলক কম, 350টা সিট। ঠিক আছে, 350টা সিট। এবং এখানে পরীক্ষা হয় তোমার ইংলিশ হচ্ছে 40 মার্কের, ইংলিশে মার্কটা একটু বেশি, বাংলা 20, জিকেও 40। অর্থাৎ এই বিউপির ক্ষেত্রে তারা কিন্তু বেশি ফোকাস করে হচ্ছে ইংলিশ এবং জিকে, বাংলাতে মাত্র হচ্ছে 20 মার্ক। এবং কি কি হয় সেটা আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে তোমার FASS যে ইউনিটটা, সেটার কথা আমরা বললাম। 100 নম্বরের পরীক্ষা হয় এবং মাইনাস মার্কিং কিন্তু আছে। তোমাদের আবারও বলছি, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির রিটেন পরীক্ষা হয়, অন্য কোনো ভার্সিটিতে কিন্তু কোনো রিটেন পরীক্ষা হয় না। তো তোমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু একেবারে টপিক বাই টপিক, হ্যাঁ, যে কীভাবে লেকচার ওয়াইজ কিন্তু ক্লাসগুলো হবে। আগামীকাল থেকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে তারপর থেকে কিন্তু তোমাদের ক্লাসগুলো শুরু হবে। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি, এটা হচ্ছে আরেকটা আর্টসের ইউনিট, যেটা হচ্ছে FSS, যেখানে সবাই মানে সায়েন্স বলো, কমার্স বলো, সবাই কিন্তু পরীক্ষা দিতে পারে। এবং এই ইউনিটটার নাম হচ্ছে FSSS। ট্রিপল এস মানে কি? ট্রিপল এস মানে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এর মধ্যে ল আছে, এর মধ্যে পাবলিক এড আছে, আরও কিছু কিছু সাবজেক্ট এই ইউনিটের মধ্যে আছে। এখানেও কিন্তু সেম আগের মতো মানবন্টন, যে বাংলায় 20, ইংলিশে 40, জিকেতে 40। অর্থাৎ বিউপিতে আর্টসের যেই পরীক্ষাগুলো হয়, দুটো ইউনিটের কথা বললাম, একটা হচ্ছে FASS আর একটা হচ্ছে FSSS। হ্যাঁ, এটার মধ্যে সিট আবার কিছুটা কম, এটার মধ্যে সিট হচ্ছে মাত্র 250টা। কিন্তু পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন একই রকম, যে বাংলায় থাকে 20 আর ইংলিশ আর জিকেতে হচ্ছে 40, টোটাল 100 মার্কের পরীক্ষা হয়। আরেকটা জিনিস তোমাদের বলে দেই, যে বিউপিতে কিন্তু কোনো এক্স্যাক্টলি পাস মার্ক নাই। হ্যাঁ, যে তোমার এত পাইতে হবে, বাংলায় এত পাইতে হবে, ইংলিশে এত পাইতে হবে, এরকম কোনো এখানে যে কোনোটার মধ্যে তুমি করতে পারবা। এখানে কোনো আর কি বলে নির্দিষ্ট কোনো পাস মার্ক নাই। আচ্ছা, একজন কমেন্ট করছে প্রাইভেট ইউনিভার্সিটি LLB নিয়ে ভর্তি হয়েছি। তুমি যদি সেখানে কমফোর্ট ফিল করো তুমি পড়তে পারো, সমস্যা নাই। আর তোমার যদি মনে হয় যে না আমি সেখানে কমফোর্ট ফিল করছি না, তাহলে তুমি তোমার সব কিছু চেঞ্জ করলে করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এবার আসো তাহলে বিউপি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম, যেখানে আর্টসের 2টা ইউনিট, হ্যাঁ, এবং তোমার এখানে 350টা সিট এবং এখানে 250টা সিট। হ্যাঁ, তো আমি আবারও বলছি, এই বিউপি আমি তোমাদের বলবো সেকেন্ড টাইমারদের জন্য একটা লুফে নেওয়ার মতো একটা সুযোগ। কারণ এখানে 95% স্টুডেন্ট তারা বিউপি সম্পর্কে জানেও না, তারা প্রিপারেশনও নেয় না। হ্যাঁ, অনেকে জাস্ট অভিজ্ঞতার জন্য পরীক্ষা দেয়। তোমরা নিজেরাও অনেকে বিউপিতে হয়তো অভিজ্ঞতার জন্য পরীক্ষা দিছো, হ্যাঁ, যে যা পড়ার পড়ছি, যে একটা দিয়ে দেখি। কারণ এই বিউপির পরীক্ষা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আগে হয়, সবার আগে এই বিউপির পরীক্ষা হয়। তাই এখন থেকে তোমার যদি প্রস্তুতি মোটামুটি থাকে, তুমি কিন্তু বিউপিতে একবার টপও করে ফেলতে পারো। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো আমরা আরেকটা ভার্সিটির কথা একটু দেখি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ঢাকার সাভারে অবস্থিত। তুমি যদি ঢাকার মধ্যে থাকতে চাও, তোমার ঢাকা ইউনিভার্সিটি বাদেও বিউপি আছে এবং জাহাঙ্গীরনগর আছে, যেটাও কিন্তু ঢাকার মধ্যেই অবস্থিত। আমরা যদি দেখি এই জাহাঙ্গীরনগরের জন্য প্রথমত যে ইউনিটের কথা, সেটা হচ্ছে বি ইউনিট। যে বি ইউনিট হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ। এর মধ্যে আছে সোশ্যাল সায়েন্স এবং ল, দুইটা ডিপার্টমেন্ট একসাথে, মানে দুইটা বিভাগ একসাথে বি ইউনিটের নাম দেওয়া হয়েছে সেটাকে। এবং এখানে আমরা দেখতে পারতেছি বাংলায় হচ্ছে 20 নম্বর। বাংলায় হচ্ছে 20 নম্বরের পরীক্ষা হবে। আর বাকিগুলো তোমার ইংরেজি 20, গণিত। মনে রাখবা এই জাহাঙ্গীরনগরে তারা আবার গণিতটাকে বেশি প্রেফার করে, কেন করে আমি জানি না, বাট তাদের গণিত মনে হয় ভালো লাগে, গণিতটা তারা বেশি প্রেফার করে। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান আছে, যৌক্তিক বিশ্লেষণ মানে মেন্টাল অ্যাবিলিটি টাইপ কিছু একটা, সেটার মধ্যে থাকবে 5 নাম্বার।
আমরা তোমাদের যারা করব শিক্ষার্থীরা প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা লেকচার ওয়াইজ ক্লাস হবে, যেটা তোমাদের শীট আকারে দেওয়া হবে, এবং পরীক্ষাও হবে। যত বেশি তুমি পরীক্ষা দিবা তত বেশি কিন্তু তোমার কনফিডেন্স লেভেল বাড়বে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে জাহাঙ্গীরনগর বি ইউনিটের পরীক্ষা। টোটাল হচ্ছে 80 নম্বরের পরীক্ষা হয়, তোমার 1 ঘন্টা সময় থাকে, এবং এখানে 5 নম্বর হচ্ছে 33%, 33 না কিন্তু 33%, অর্থাৎ 100তে যদি পরীক্ষা হইতো তাহলে হয়তো 33 নাম্বার, যেহেতু 80তে পরীক্ষা, 80কে 33% করলে যত হয় অততে পাস। মনে রাখবা এখানে আলাদা আলাদা করে পাশের কোনো সিস্টেম নাই। ঢাকা ইউনিভার্সিটিতে কেন এত শিক্ষার্থী ফেল করে বা কেন চান্স পায় না জানো? সেখানে প্রত্যেকটা ধাপে আলাদা আলাদা পাস করতে হয়। বাংলায় আলাদা পাস করতে হয়, ইংলিশে আলাদা পাস করতে হয়, তারপর হচ্ছে জিকেতে আলাদা পাস করতে হয়, তারপর হচ্ছে তোমার কি বলে, তারপর হচ্ছে লিখিততে আলাদা পাস করতে হয়, এমসিকিউ টোটাল আলাদা পাস করতে, অনেক কাহিনী সেই পাস নিয়ে। বাট এখানে কোনো কিছু নাই, বিওপি বলো জাহাঙ্গীরনগর বলো, প্রত্যেকটার মধ্যেই জাস্ট একটা 33% বা 100তে 40 ওরকম একটা নাম্বার পাইলে সে পাস করে ফেলে। আচ্ছা, সেকেন্ড টাইমের জন্য যদি ফার্স্ট টাইমে সিট পড়ি, হ্যাঁ তুমি পড়তে পারো, সমস্যা নাই। আমাদের ফোকাসের শিটগুলো কিন্তু স্ট্যান্ডার্ড শিট, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার শুধু ঢাকা ইউনিভার্সিটি না, যে কোনো ইউনিভার্সিটির জন্য তোমার একেবারে 100% তুমি ওখান থেকে কমন পাবো। আমাদের ফোকাসের শিটের কোনো বিকল্প নাই, কিন্তু তাও তোমার আমরা যেটা করছি, যেটা হচ্ছে তোমার এই যারা সেকেন্ড টাইমে আছে তাদের জন্য আমরা আলাদা শিট করছি, যেটার মধ্যে আরেকটু অতিরিক্ত তথ্য তুমি পাবা। হ্যাঁ, আচ্ছা, অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হয়ে তুমি অফলাইন এক্সাম দিতে পারবা, সেটা কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখো, হয়তো সেটা পসিবল। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তোমার এই জাহাঙ্গীরনগর বি ইউনিটে পরীক্ষা হয় 80 মার্কের। খেয়াল করবে জাহাঙ্গীরনগরেরও অনেকে প্রিপারেশন নেয় না, বিশেষ করে ম্যাথ থাকার কারণে অনেক আর্টসের স্টুডেন্ট কিন্তু তারা কিন্তু শুরুতেই একবারে কি বলে যেটা আমরা দিবই না, অনেকে ভয় এটাতে অ্যাপ্লাই করে না। কিন্তু তুমি যদি এখন থেকে মোটামুটি ম্যাথ অল্প কিছু করো, আর ম্যাথ যে আহামরি কঠিন ম্যাথ সেরকম না, 6, 7, 8-এ তোমরা যে ম্যাথ করে আসছো সেটাই এখানে পরীক্ষা হয়, ঠিক আছে? আর বাংলাও কি কি আসে আমরা বলবো আজকে, হ্যাঁ। আচ্ছা, এটা গেলো বি ইউনিট। তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরের আমরা যদি দেখি, জাহাঙ্গীরনগরের আমরা পরবর্তীতে যে ইউনিটটা দেখব সেটার নাম হচ্ছে তোমার সি ইউনিট। একটু আগে আমরা দেখলাম বি ইউনিট, বি ইউনিট ছিল সমাজবিজ্ঞান এবং আইন অনুষদ, হ্যাঁ। আর হচ্ছে সি ইউনিট হচ্ছে, সি ইউনিটে যদি আমরা দেখি এটা হচ্ছে কলা মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সাংস্কৃতিক ইনস্টিটিউট, অর্থাৎ এর মধ্যে আছে বাংলা, ইংলিশ, বিভিন্ন লিটারেচার, হ্যাঁ, এই সাবজেক্টগুলো তুমি এখানে পাবা। এবং এখানে সিট হচ্ছে তুলনামূলক ওটা থেকে একটু বেশি, মানে দুইটা বেশি আর কি, বেশি বেশি না, হ্যাঁ। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে জাহাঙ্গীরনগর তোমার ছেলে এবং মেয়ে, এটা একটু জেনে রাখো তোমরা, ছেলে এবং মেয়ে সবার কিন্তু 50% করে সিট। অর্থাৎ আমি যদি তোমাদের বলি এই যে 386টা যে সিট আছে, এই 386টা সিটের মধ্যে খেয়াল করবে এটা 50% করলে কত হয়, 150, 43, মানে প্রায় 193টা সিট হচ্ছে ছেলেদের, 193টা সিট হচ্ছে মেয়েদের, ঠিক আছে? ওইভাবে এই জিনিসটা ভাগ করে দিছে, 93 না 73, সরি, 173টা সিট হচ্ছে ছেলেদের, 173টা সিট হচ্ছে মেয়েদের, হ্যাঁ, ওইভাবে ভাগ করা 50%, ঠিক আছে? এই জন্য এই জাহাঙ্গীরনগর কিন্তু মেয়েদের জন্য কিন্তু একটা অফুরন্ত সুযোগ থাকে, কারণ অনেক মেয়ে কিন্তু তোমার সেখানে পরীক্ষা দেয় না, মানে অনেকে মনে করে ঢাকা থেকে একটু দূরে, হ্যাঁ, সেই জন্য অনেকে পরীক্ষা দেয় না। তো যারাই পরীক্ষা দেয়, তো মেয়েদের সিরিয়াল যদি পিছেও থাকে তাও কিন্তু তারা চান্স পেয়ে যায়, কারণ এখানে অর্ধেক, হ্যাঁ, এই জন্য একটা সুযোগ কিন্তু এখানে আছে দুইটা ডিপার্টমেন্টেই, বি এবং সি দুইটাতেই। এবং সিতে আমরা যদি দেখি, সি এর মধ্যে বাংলাতে হচ্ছে 15, কিন্তু বি ইউনিটে তোমার বাংলাতে হচ্ছে 20, হ্যাঁ। ফোকাসের গাইড সমূহ পড়লে কি কমন পাওয়া যাবে? শীট পড়া লাগবে, শীট এবং গাইড দুটো সমন্বয় করে পড়তে হবে। আচ্ছা, এরপর আসো, বি গেল, সি গেল, এরপর যদি আমরা দেখি, এরপর হচ্ছে C1 নামার একটা ইউনিট আছে, যেটা হচ্ছে নাটক, নাট্যতত্ত্ব, চারুকলা। ওই যে ঢাবির যেরকম চারুকারু ইউনিট আছে সেরকম এই জাহাঙ্গীরনগরের মধ্যেও আছে, এবং সেটার মধ্যেও হচ্ছে বাংলায় মাত্র 10 নাম্বার, বাকিগুলো এভাবে তোমার দেওয়া আছে, বিষয়ভিত্তিকও 40, যে তুমি কোন ডিপার্টমেন্টে পড়বা ওইটার উপর 40 নাম্বার একটা পরীক্ষা হয়, এবং সব কিন্তু এমসিকিউ, কোনো আলাদা পাস মার্ক নাই। আচ্ছা, এরপর আসো, তাহলে এই হচ্ছে জাহাঙ্গীরনগর। তো জাহাঙ্গীরনগরে আমরা যদি দেখি আর্টসের মধ্যে আমরা টোটাল তোমার দুইটা ইউনিটের মধ্যে বেশি ফোকাস করি, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। আর সি এর মধ্যে C1 নামে একটা আছে, যেটা হচ্ছে চারুকারু অনুষদ, হ্যাঁ। আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটির কথা যদি বলি, রাজশাহী ইউনিভার্সিটিতে কয়েকটা ইউনিট আছে, তার মধ্যে হচ্ছে এই ইউনিট যেটা, সেটা হচ্ছে আর্টসের, এই ইউনিট হচ্ছে আর্টসের, বি ইউনিট হচ্ছে কমার্সের, আর সি ইউনিট হচ্ছে সায়েন্সের,
হ্যাঁ, এই ইউনিটের মধ্যে যেটা যেটা আছে সব কিছু একসাথে, যে তোমার কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা, শিক্ষা ও গবেষণা সব কিছু একসাথে আছে। এবং এখানে সিটও কিন্তু অনেক বেশি। ঢাকা ইউনিভার্সিটির পরে, চট্টগ্রামের পরে যদি কোনো বেশি সিট আলা কোনো ভার্সিটি থাকে সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। আমরা যদি একটু আগে দেখি যে তোমার বিউপি বলো অথবা তোমার জাহাঙ্গীরনগর বলো, সেখানে সিট কিন্তু তুলনামূলক কম, যে 350, 250 এরকম সিট ছিল। কিন্তু তোমার রাজশাহীতে কিন্তু অনেকগুলো সিট, যে কলা অনুষদে 886টা সিট, আইন অনুষদে 160টা, সমাজবিজ্ঞানে 656টা, প্রায় মনে করো যে 1500-র উপরে কিন্তু এখানে সিট আছে। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন অবশ্যই কমন পাবা, বা কমন তো আর কিছু না, ওই ধাঁচের কোশ্চেন হয়। হ্যাঁ, একটা প্রশ্ন মনে করে একটু ঘুরে দেয়, সেটাই মনে করো যে আমরা বলি বিগত বছর হুবহু তুমি কমন পাবা না, অনেকটা সেরকম পাবা। আচ্ছা, আমরা যদি দেখি যে এই ইউনিটের যে কোশ্চেন প্যাটার্ন, সেটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হয়। একটু খেয়াল করবে, 100 নম্বরের পরীক্ষা হয়, যার মধ্যে বাংলায় থাকে 35, ইংরেজিতে 35 এবং জিকেতে 35। হ্যাঁ, তার মানে এই না যে তোমার বাংলায় 35টা প্রশ্ন থাকবে, ইংরেজিতে 35টা, জিকেতে 35টা, এরকম না। প্রশ্ন থাকবে বাংলায় 28টা, খেয়াল করবে, বাংলায় প্রশ্ন থাকবে 28টা, ইংলিশেও প্রশ্ন থাকবে 28টা, আর এই জিকেতে প্রশ্ন থাকবে হচ্ছে 24টা। হ্যাঁ, 24টা প্রশ্ন থাকবে, কিন্তু প্রত্যেকটার মধ্যে 1.25 করে নাম্বার থাকবে। 1.25 প্রশ্ন থাকবে টোটাল 80টা, এবং প্রত্যেকটার মধ্যে 1.25 করে নাম্বার থাকবে, এবং এটার মধ্যে মাইনাস মার্কিং কিন্তু আছে 0.25 করে। এটার মধ্যে কোনো আলাদা পাস নাই, টোটাল মনে করো যে 40 পাইলেই তুমি পাস। আবার পাস করলে যে চান্স হবে সেরকম কিন্তু না। আচ্ছা, যারা সেকেন্ড টাইমে ভর্তি হয়েছে তাদের সিট খুব দ্রুত দেওয়া হবে, কুরিয়ারের মাধ্যমে দেওয়া হবে হয়তো। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ইউনিটের কথা, যেটার মধ্যে হচ্ছে তোমার আলাদা কোনো পাস মার্ক নাই, টোটাল মিলা 40 পাইলেই কিন্তু তুমি পাস করে ফেলবা। হ্যাঁ, পাস করলেও হবে না, একটু ভালো নাম্বার পাইতে হবে, কত পাইতে হবে সেটা আমরা আস্তে আস্তে ক্লাসে বলবো। হ্যাঁ, এরপর আসো, এরপর আমরা যদি দেখি তোমার রাজশাহীর আরেকটা ইউনিট, যেটা হচ্ছে বাণিজ্য কমার্সের, সেটার মধ্যেও কিন্তু আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে, তো সেটা সিট তুলনামূলক কম। তো এটার মধ্যে হচ্ছে বাংলা 15, ইংরেজি 15, জিকে 15, জিকে 45 এবং আইসিটিও কিন্তু আছে। জিকের জন্য কোন বইটা বেশ, সেটা জিকে টিচাররা বলতে পারবে, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো যে জিকে প্যানাসিয়া বইটা তোমরা পড়তে পারো, ঠিক আছে? তাও জিকে টিচাররা ভালো বলতে পারবে। আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে তুমি চাইলে সায়েন্সের ইউনিটও পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, সায়েন্সের কিছু ইউনিটে আর্টসের স্টুডেন্টরাও তারা চান্স পায়। ভূবিজ্ঞান অনুষদ বা কিছু কিছু কি বলে অনুষদ আছে, যেটার মধ্যে আর্টসের স্টুডেন্টরাও এখানে চান্স পায়। হ্যাঁ, এর জন্য তোমার বাংলা, ইংরেজি এবং জিকে এবং ভূগোল এবং মনোবিজ্ঞান নামের এই সাবজেক্টগুলোর উপর পরীক্ষা হয়। হ্যাঁ, সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব, কিন্তু তোমার মেইন ফোকাস রাখতে হবে রাজশাহীর জন্য, যেটা হচ্ছে এই ইউনিট, যেটা তোমার নিজের ইউনিট, এবং এটার মধ্যে তোমার সিট কিন্তু অনেক বেশি। কিন্তু বাকিগুলোর মধ্যে আর্টসের সিট সম্ভবত খুব কম থাকে, 5টা 10টা এরকম করে সিট থাকে আর্টসের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? তো এবার আসো, আমরা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করব, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নেই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো কেমন হয়। অনেকে বলে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অনেক কঠিন হয়। হ্যাঁ, আমি তোমাদের কয়েকটা নমুনা প্রশ্ন দেখাচ্ছি যেগুলো বিগত বছরে আসছে। হ্যাঁ, বিগত বছরের কোশ্চেনগুলো আসছে, তোমরা নিজেরাই অনেক কিছু পারো। আমি আবারও বলছি, সেকেন্ড টাইমের জন্য শোনো, বাংলার জন্য বা যে কোনো বিষয়ের জন্য সব বই ভালো যদি তুমি ভালো মতো শেষ করতে পারো। হ্যাঁ, সব বই ভালো তুমি যদি ভালো প্র্যাকটিস করতে পারো। বই কোনো বিষয় না, তোমার পড়াটাই হচ্ছে মেন। আচ্ছা, যেটা বলছিলাম, কারণ সব বই একই লেখাই আছে, ঘুরে ফেরা। হ্যাঁ, আচ্ছা, এবার আসো, এরপর আমরা যদি দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন, তোমরা অলরেডি পরীক্ষা দিছো, অনেকেই পরীক্ষা দিছো, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে মোটামুটি ধারণা আছে। তো আমরা একটু দেখি, তোমরা জানো যে তোমার যেটা বললাম যে 28টা প্রশ্ন থাকে তোমার এই ইউনিটে, কিন্তু আমি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখাচ্ছি যেগুলো বিগত বছরে আসছে। যেমন আমরা যদি দেখি, একটা প্রশ্ন আসছিল, বাংলা ভাষায় অর্ধমাত্রা কয়টি? দেখি তো তোমরা পারো কিনা, এটা কমেন্টে জানাও দেখি এটার উত্তর কি হবে। অনেকে আমরা জানি, খুবই সহজ একটা কোশ্চেন করছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। এটা মনে রাখার একটা টেকনিক আছে, আমরা ক্লাসে এগুলো বলবো, যে তোমার এই অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন এগুলো কীভাবে বের করবে। এই যে অনেকে বলে দিচ্ছে, মোহনা বলতেছে 8টি। আচ্ছা, এটা মনে রাখার টেকনিক আছে যে কি ভাইয়া 32, আমি যদি দেখাই
32 8 10, 32 8 10, হ্যাঁ এভাবে মনে রাখতে পারো। দুঃখিত, 32 8 10, অর্থাৎ 32টা হচ্ছে পূর্ণমাত্রা, 8টা হচ্ছে অর্ধমাত্রা, আর 10টা হচ্ছে মাত্রাহীন। তো এইভাবে আমরা বলতে পারি যে তোমার অর্ধমাত্রা কয়টি? 8টি। এটাকে এই যে এই প্রশ্নটাই একটু ঘুরেও আসতে পারে। কিভাবে আসতে পারে? বলতে পারে যে তোমার এর মধ্যে স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জনবর্ণ কয়টা, এভাবে কোশ্চেন আসতে পারে। আমরা বললাম যে তোমার কি অর্ধমাত্রা কয়টা? 8টা, আমরা পেরে গেছি। কিন্তু ধরো সামনের বার একটা কোশ্চেন আসলো যে তোমার বললো যে অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি, প্রশ্নটা একটু ঘুরাই দিল। কি বললো? যে অর্ধমাত্রার ধরো বললো স্বরবর্ণ কয়টি, তখন কিন্তু অনেক আটকে যাবে। হ্যাঁ, কি বলে অর্ধমাত্রা স্বরবর্ণ, এটা আবার কি জিনিস, তখন অনেকে আটকে যাবে। তো খেয়াল করো, আমরা জানি, আমরা পড়ে আসছি যে পূর্ণমাত্রা 32টি, তারপর হচ্ছে পড়ছি অর্ধমাত্রা 8টি, তারপর হচ্ছে মাত্রাহীন 10টি, আমরা পড়ে আসছি। কিন্তু প্রশ্ন আসলো অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি, তখন কি হবে? এই জন্য তুমি যেটা পড়বা অনেক ভিতর থেকে তোমার পড়তে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে এভাবে আমরা মনে রাখতে পারি। আমরা যদি মনে রাখতে পারি 32 8 10, তাহলে আমরা বাকিগুলো মনে রাখতে পারবো। কিভাবে? খেয়াল করো, আমরা এভাবে এই চারটা একটু মনে রাখবো, স্বর আর হচ্ছে ব্যঞ্জন, এটাকে এইভাবে মনে রাখতে পারবো। আমাদের যদি 32 মনে থাকে, 32 মনে রাখলে তুমি মনে রাখবো হচ্ছে 6 26। 32 যদি মনে থাকে তুমি মনে রাখবো হচ্ছে 6 26। তোমার যদি 8 মনে থাকে তুমি মনে রাখবা 8 মানে হচ্ছে 1 7, 8 মানে হচ্ছে 1 7, 8 মানে হচ্ছে 1 7। তারপর 10 যদি মনে থাকে তাহলে এটা মনে রাখবো হচ্ছে 4 6, 4 6, 4 6। মানে কি? দেখো 32 মানে হচ্ছে 6 26, তারপর হচ্ছে 8 মানে হচ্ছে 1 7, আর তোমার 10 মানে হচ্ছে কি 4 6। এই কনসেপ্টটা যদি মাথায় থাকে, এরপর তোমার যত ঘুরায় প্রশ্ন করুক তুমি ঠাস করে অ্যান্সার দিতে পারবা। কীভাবে অ্যান্সার দিবা? এখন আমরা নির্দ্বিধায় বলতে পারি যে তোমার অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টা? অর্ধমাত্রা স্বরবর্ণ হচ্ছে কয়টা? একটা। অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টা? একটা। তোমরা যদি কেউ ঠাস করে জিজ্ঞেস করে বলো তো মাত্রাহীন ব্যঞ্জন কয়টা, তুমি ঠাস করে হয়তো বলবা যে মাত্রাহীন ব্যঞ্জন মাত্রাহীন 10টা। অনেকে বলবে ভাই 10টা 10টা, কিন্তু আমি কিন্তু মাত্রাহীন বর্ণ বলি না, আমি বলছি কি মাত্রাহীন ব্যঞ্জন কয়টি, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি। তখন উত্তরটা কি হবে? তখন তুমি আগে চিন্তা করবা যে মাত্রাহীন টোটাল বর্ণ কয়টা। মাত্রাহীন টোটাল বর্ণ হচ্ছে আমরা পড়ছি 32 8 10, তাহলে টোটাল হচ্ছে 10টা। 10 মানে হচ্ছে কত? 4 6, তাহলে 4 হচ্ছে স্বর, 6 হচ্ছে ব্যঞ্জন। তো তখন তুমি এভাবে অ্যান্সারটা করবে যে মাত্রাহীন ব্যঞ্জন কয়টা? 10টা। আবার কেউ যদি বলে যে এই বলো পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টি, তো অনেকে ঠাস করে বলে দিবে ভাই 32টি। কিন্তু তুমি আগে চিন্তা করবা যে পূর্ণমাত্রা টোটাল বর্ণ হচ্ছে কয়টা। পূর্ণমাত্রা টোটাল হচ্ছে 32টা, তার মধ্যে হচ্ছে 6 26, তার মানে 6টা হচ্ছে স্বরবর্ণ, 26টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এভাবে তুমি ধাপে ধাপে মনে রাখবা। অর্থাৎ তোমার এইরকম প্রশ্ন আসলে বা এই ধাঁচের যে কোশ্চেনগুলো আছে, তুমি প্রথমত মনে রাখবা হচ্ছে 32 8 10, এটা হচ্ছে তোমার মূল জিনিস। এই জিনিসটা মনে রাখলে তুমি মনে করো যে এর মধ্যে যে 6 26, তারপর হচ্ছে এর মধ্যে যে তোমার 1 7, অথবা এর মধ্যে যে 4 6, এটা খুব সহজেই কিন্তু তুমি মনে রাখতে পারবা। তো যে কোনো প্রশ্নই এভাবে তুমি মনে করো একটু গভীরে যায় পড়বা। তুমি পড়ে আসছো যে এটা কি 8টি 32 8 10, এতটুকু তুমি জানো, কিন্তু ভিতরে যদি না জানো তো এরকম কোশ্চেন আসলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, গেল একটা কোশ্চেন। এবার আসো, দেশান্তর কোন সমাস? বলো দেখি দেশান্তর এটা কোন সমাস? আচ্ছা, আসো দেখি দেশান্তর এটা কোন সমাস হতে পারে। প্রথমত কোনোটি নয়, এটা হবে না, কারণ ব্যাপারটা হচ্ছে কোনো না কোনো একটা সমাস হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দেখি, মনে রাখবা এই অন্তর্যুক্ত অন্তর, দেখো অন্তর অন্তর থাকলে মনে রাখবা, এটা আমি ব্যাসবাক্যটা বলে দিচ্ছি, যে তোমার যদি বলে যে তোমার অন্য, অন্য কথাটা থাকলে, ব্যাসবাক্যে যদি অন্য কথাটা থাকে সেটা হয়ে যায় অন্তর। কিভাবে? যেমন দেখো, আমরা যদি বলি যে তোমার অন্য দেশ, ব্যাসবাক্যে যদি অন্য দেশ বলি এটা হয়ে যাবে দেশান্তর, দেশান্তর। অন্য কাল, কালান্তর। অন্য যুগ, যুগান্তর। অন্য কথাটা থাকলে সেটা অন্তর হয়ে যাবে। কিভাবে অন্তর হইলো? দেখো, অন্য কথাটা অন্তর হয়ে সেটা দেশের পরে চলে গেছে। যদি অন্য যুগ বলি তাহলে হয়ে যাবে যুগান্তর। তারপর আরো কিছু আছে, যেমন তোমার কেবল কথাটা থাকলে, কেবল, কেবল থাকলে সেটা হয়ে যায় মাত্র, কেবল থাকলে হয়ে যায় মাত্র। যেমন দেখো, আমরা যদি বলি কেবল দেখা, কেবল দেখা, তাহলে মাত্র দেখা না, এটা হবে কি জানো? এটা হবে তোমার দেখা। আগে এই দেখার কথাটা বলবো, তারপর কেবল, কেবল কথাটা পরে চলে যাবে, তাহলে এটা হবে তোমার দেখা মাত্র।
অর্থাৎ এই কথাটা এদিকে এসে পড়ছে, একটু পরে চলে যাবে বাট চেঞ্জ হয়ে যাবে। কেবল থাকলে হয়ে যাবে মাত্র, যেমন অন্য থাকলে অন্তর হয়ে যায়। দেখো এই যে অন্য ছিল এটা অন্তর হয়ে গেছে কিন্তু পরে চলে গেছে অন্তর। সেরকম কেবল থাকলেও সেটা পরে মাত্র হয়ে যাবে। তো এই যে কেবল, আচ্ছা তাহলে যেটা বলছিলাম যে তোমার এই যে অন্য বা কেবল এই 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 জিনিসগুলো থাকলে এটা একটা সমাস হয়। সেটা কোন সমাস? সেটা হচ্ছে তোমার নিত্য সমাস। হ্যাঁ, আমরা যখন নিত্য সমাসের ক্লাসগুলো করব তখন এই জিনিসগুলো তোমাদের দেখাবো যে তোমার কখন আমরা বুঝবো এটা নিত্য সমাস বা কখন বুঝবো প্রাদি সমাস। হ্যাঁ, এগুলো সমাসের ক্লাস যখন করবা তখন তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবা। আমরা যেটা করব যে ক্লাসের মধ্যে তোমার একেবারে শর্ট টেকনিকে কিভাবে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা এরপর আসে এগুলো কিন্তু বিগত বছরের রাজশাহীর কোশ্চেন। দেখছো কত সহজ কোশ্চেন হয় ভার্সিটি অ্যাডমিশনে। কানাকানি এটা কোন সমাস? সমাস নিয়ে আরেকটা কোশ্চেন কানাকানি। তবে দেখো আমরা যদি পড়ে আসছি সমাস, যদি কেউ জানি হয়তো অনেকেই পড়ে আসছি যে তোমার এই দ্বন্দ্ব সমাসে কি হয়, যেমন বাবা ও মা, ব্যাসবাক্যে এবং ও আর থাকে। হ্যাঁ, হাত ও পা, চোখ ও কান, হ্যাঁ চোখ কান, ভাই ও বোন, ভাই বোন, এরকম দুইটা পদ প্রধান থাকে। হ্যাঁ, তাহলে তো তোমার দ্বন্দ্ব হবে না। দ্বিগু সমাসে কি থাকে? সমাহার থাকে, যেমন চৌরাস্তার সমাহার, হ্যাঁ তারপর হচ্ছে তিন ফলের সমাহার, পঞ্চবটের সমাহার, সংখ্যা বুঝায়। হ্যাঁ, এরকম কিছু থাকে। তাহলে এটা দ্বিগুও হবে না কারণ এতে কোনো সংখ্যা বুঝায় না। অব্যয়ভাবও হবে না কারণ অব্যয়ভাবের মধ্যে একটা উপসর্গ থাকে। যে তোমার কি বলে ভাতের অভাব, হাভাতে, কুলের সমীপে উপকূল, এরকম কিছু উপসর্গ থাকে অথবা অব্যয়সূচক শব্দ থাকে যেটাকে আমরা অব্যয়ভাব সমাস বলি। কিন্তু কানাকানি তিনটার মধ্যে কোনোটাই হচ্ছে না। কানাকানি বলতে বোঝায় হচ্ছে কানে কানে যে কথা, যেটাকে আমরা একটা সমাস বলি, যেটার নাম হচ্ছে, খেয়াল করবে, যেটার নাম হচ্ছে তোমার ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহিটা কি? আমি আবারও বলছি, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা কিন্তু এগুলো সব পড়ে ফেলছো, হয়তো তোমাদের এখন মনে নাই, রিভাইজ করলে কিন্তু তোমাদের এগুলো মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, যে ব্যতিহার বহুব্রী, কানাকানি, লাঠালাঠি, হ্যাঁ মারামারি, কোলাকুলি, হ্যাঁ যেই সমাসের মধ্যে একটা আকার একটা রসিকার থাকে। হ্যাঁ, যদি শর্টকাটে আমরা চিন্তা করি, কানাকানি, লাঠালাঠি, কোলাকুলি, হ্যাঁ এগুলো হচ্ছে কি ভাইয়া? এগুলো হচ্ছে বহুব্রী সমাস। এবং এটা কোন ধরনের বহুব্রী? ব্যতিহার বহুব্রী। তো তোমার কিন্তু জানতে হবে, ভিতরে গিয়া জানতে হবে, গভীরভাবে জানতে হবে, তাহলে কিন্তু তুমি পারবা, নাহলে কিন্তু পিছিয়ে যাবা। আচ্ছা এরপর দেখো আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি, ফল্গু। ফল্গু জিনিসটা কি? ফল্গু জিনিসটা কি? এটা অনেকবার অনেক ভার্সিটিতে প্রশ্ন আসছে, ফল্গু কি বলো তো? ফল্গু হচ্ছে এটা এটা কোন গল্পে আছে? এই এই কথাটা আছে হচ্ছে তোমার অপরিচিতা গল্পে। অপরিচিতা গল্পে ফল্গু নিয়ে কথা আছে যে মামা হচ্ছে ফল্গুর বালির মতো সমস্ত সংসারটাকে নিজের মধ্যে শুষিয়া লইয়াছেন। হ্যাঁ, আচ্ছা তাহলে এই ফল্গু হচ্ছে তোমার ভারতের একটা অন্তঃসলিলা নদী। হ্যাঁ, যেটা বাইরে দিয়ে হচ্ছে বালির আস্তরণ কিন্তু ভিতরে হচ্ছে অনেক পানি এই নদীর ভিতর দিয়ে বয়ে চলতেছে। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কি? সি। আচ্ছা অনেকেই জানি এটা, এটা নিয়ে আমি তেমন কিছু বললাম না। এরপর আসো, নিচের কোন গুচ্ছ মানে কোনগুলা তোমার দন্তধ্বনির উদাহরণ? খুবই সহজ একটা কোশ্চেন, দন্তধ্বনি। এগুলো কিন্তু সবই রাজশাহীর কোশ্চেন আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখছো কত সহজ কোশ্চেন হয়। আচ্ছা তাহলে তোমার দন্ত, আমরা যদি দেখি এটা হচ্ছে ওষ্ঠ, খেয়াল করবা এটা হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ মানে কি? ঠোঁটের সাথে লাগে উচ্চারিত হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে কণ্ঠ, এই যে কণ্ঠের সাথে লাগিয়ে উচ্চারিত হয়। এটা হচ্ছে তোমার কি? তালব্য, তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার তথ, দধ, দন্তন্য। এগুলো হচ্ছে দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ হয়। তাহলে এটার অ্যান্সার কি ভাইয়া? খুবই সহজ, বি। কানাইয়ের সঙ্গে গোকুলের কতজন পেয়াদা এসেছিল? এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? মাসি পিসি থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা যদি দেখি একবারে ছক্কা মারার মতো একটা কোশ্চেন। হ্যাঁ, যে তোমার একেবারে ফুল টাচ বল পাইছো, তুমি 6 মেরা দাও, ওরকম টাইপ একটা কোশ্চেন। হ্যাঁ, যেগুলো শর্টকাট আমরা পারি। যে এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে 3টা। তিনজন পেয়াদা আসছিল। তারপর যদি দেখি, তারপর হচ্ছে তন্নিয়ে সন্ধি, সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি যে সন্ধির মধ্যে কিছু শর্ট শর্ট টেকনিক আছে, আমরা তোমাদের শিখাবো। যেমন ব ফলা থাকলে সেটা উ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে তোমার পশ্চধম, আমরা যদি বলি সাপোজ পশ্চধম, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে তোমার পশু প্লাস ধম, না অধম। অর্থাৎ এখানে যে ব ফলা ছিল সেটা কি হয়ে গেছে? সেটা রসুকার হয়ে গেছে। তারপর আমরা যদি বলি স্বাগত, স্বাগত, এই সন্ধি বিচ্ছেদ কি হবে? খুবই সহজ, ব ফলা আছে নাকি উ বানায় নেব, তাহলে কি হবে? সু প্লাস আগত, সু প্লাস আগত। ঠিক একইভাবে
আমরা যদি বলি তন্নি, তন্নি, খেয়াল করবা এখানেও কি আছে, একটা বফলা আছে, এই বফলাটাকে আমরা কি বানাই দিব, বফলাকে আমরা উ বানাই দিব, তাহলে কি হবে তনু প্লাস দীর্ঘই, তনু প্লাস দীর্ঘই, তাহলে অ্যান্সারটা কি হবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 2 নাম্বার। এইভাবে তোমার অ্যান্সার করতে হবে, হ্যাঁ, টেকনিকগুলো মাথায় রাখতে হবে, কারণ তোমার পরীক্ষার মধ্যে এক একটা এমসিকিউ এর জন্য তুমি সময় পাবা খুবই কম, 20 থেকে 30 সেকেন্ড। তো ওই 20 থেকে 30 সেকেন্ডে তোমার কিন্তু এত কিছু মাথার মধ্যে আনতে হবে না, হ্যাঁ, অনেক অনেক নিয়ম আছে সন্ধির, তো আমরা একেবারে শর্টকাট ভাবে যে বফলা থাকলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা উ বানায় দিব, হ্যাঁ, আমরা সন্ধির ক্লাসে যখন করব তখন এই জিনিসগুলো আমরা শিখবো যে কিভাবে কোন কোন টেকনিকে আমরা করতে পারি। তাহলে 7-এর অ্যান্সার কি, 7-এর অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা, তারপর আসো নিচের কোন গুচ্ছগুলো তোমার মহাপ্রাণ ধ্বনি, এই যে অল্প প্রাণ মহাপ্রাণ নিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা আছে, তোমরা ধ্বনি বর্ণের ক্লাসগুলো তোমরা ধরতে পারবা। আমরা যদি দেখি যে তোমার আমরা একটা টেকনিক ফলো করতাম, ওই যে তোমার ক থেকে ম পর্যন্ত আমরা বর্ণগুলো আগে লিখতাম, খেয়াল করো যে তোমার ক খ, তারপর হচ্ছে গ ঘ, তারপর হচ্ছে ঙ, তারপর হচ্ছে তোমার চ ছ, তারপর হচ্ছে জ ঝ, তারপর হচ্ছে ইয়, তারপর লিখতাম কি ট ঠ, ড ঢ মূর্ধন্য, তারপর হচ্ছে ত থ দ ধ দন্তন্য, তারপর হচ্ছে কি প ফ ব ভ ম, এরকম আমরা লিখতাম, পুরোটা লিখতাম। লেখার পরে তারপর আমরা একটা টেকনিক হয়তো শিখছিলাম ছোটকালে, যে কি আমরা একটা সিরিয়াল দিতাম, যে 1 2 3 4 5, এবং আমরা একটা জিনিস বলতাম যে তোমার মনে রাখবে, আচ্ছা আচ্ছা দুঃখিত, আমরা একটা একটু মিসিং হয়েছে মনে হয়, তনুযোগ ই, আচ্ছা দুঃখিত, এটার অ্যান্সারটা একটু ভুল আসছে, ধন্যবাদ রাবেয়া বেগম রুবি, এটার অ্যান্সার হচ্ছে দীর্ঘই, দীর্ঘই, হ্যাঁ দীর্ঘই, কারণ এটার মধ্যে দীর্ঘই আছে তাই দীর্ঘই হবে, রস্যই হবে না। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এরপর আসো আমরা যদি দেখি, আমরা যদি দেখি যে তোমার এই যে অল্প প্রাণ মহাপ্রাণ একটা টেকনিক আছে, যে অল্প প্রাণ মানে কি, এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে, হ্যাঁ ঠাস করে ভুল করে ফেলে, যে অল্প প্রাণ একটা সিরিয়াল আছে, সিরিয়ালটা হচ্ছে কি অল্প প্রাণ হচ্ছে 1 3 5 বা 1 3, আমরা বলতে পারি 1 3, 1 আর 3 নম্বর সিরিয়ালের বর্ণগুলা, আর মহাপ্রাণ হচ্ছে কি, মহাপ্রাণ হচ্ছে 2 এবং 4 নম্বর সিরিয়ালের বর্ণগুলা। মানে কি, এই যে ক চ ট ত প অথবা গ জ ড দ ব এগুলো হচ্ছে অল্প প্রাণ, আর খ ছ ঠ এগুলো হচ্ছে মহাপ্রাণ। এখন খেয়াল করো অনেকেই কিন্তু আমরা ধরতে পারি না, পরীক্ষার হলে অনেকে কনফিউজ হয়ে যায়, এই ইজি ইজি কোশ্চেন কিন্তু অনেকে ভুল করে ফেলে, যেমন একটু আগে আমি রসিকারের জায়গায় দিঘিকারের জায়গায় রসিকার দাগায় ফেলছি, এরকম অনেক এক্সাইটেড হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা এবার আসো, এখন কথা হচ্ছে তুমি এই একটা প্রশ্নের জন্য কি এরকম একটা বক্স করবা, করে কি 25টা বর্ণ লিখে তারপর তুমি বের করবা, এত সময় কি তুমি পাবা, একটা এমসিকিউর জন্য তুমি সময় পাবা সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের বেশি তুমি সময় পাবা না। তো 30 সেকেন্ডের মধ্যে আরমান ভাই কইছে ক থেকে ম পর্যন্ত লেখা, 1 2 3 4 5 পর্যন্ত সিরিয়াল দেয়া, তারপর কি তুমি এগুলো বের করবা, এত সময় কিন্তু নাই। আচ্ছা এত সময় কিন্তু তুমি পাবা না, তো তোমার যেটা করতে হবে এখান থেকে তোমার একটা সিরিয়াল বের করতে হবে, কিভাবে বের করতে হবে, তুমি জাস্ট মাথায় রাখবা ক খ গ ঘ, ঘ কয় নাম্বার, 4 নাম্বার, তারপর হচ্ছে তোমার কি ত থ দ ধ, ধ কয় নাম্বার, 4 নাম্বার, প ফ ব ভ, ভ কয় নাম্বার, 4 নাম্বার, একটা সিরিয়াল হয়ে গেল। তারপরটা এই ক 1 নাম্বার সিরিয়াল, প 1 নাম্বার সিরিয়াল, চ 1 নাম্বার সিরিয়াল, ত 1 নাম্বার, ট 1 নাম্বার, 1 নাম্বার, উ হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বার, আর এটা কত, ম হচ্ছে কয় নাম্বার, ম 5 নাম্বার। এবার আসো তুমি জাস্ট এইগুলার সিরিয়াল করবা, করার পরে এবার আসো আমরা যদি দেখি মহাপ্রাণ, মহাপ্রাণের মধ্যে কি কি আছে, 2 আছে আর 4 আছে, 2 আছে আর 4 আছে, তাহলে এবার তুমি একটু খোঁজার চেষ্টা করবা 2 4 কোনটার মধ্যে আছে, এর মধ্যে কি 2 4 আছে, নাই, এর মধ্যে 2 4 আছে, নাই, এর মধ্যে 2 4 আছে, নাই, তাহলে 2 4 কোনটার মধ্যে আছে, 2 নাই 4 আছে, মানে 4ও কিন্তু মহাপ্রাণ। তাহলে আমরা বলতে পারি ঘ ধ ভ এটাই হচ্ছে, এই তিনটাই হচ্ছে কি মহাপ্রাণ, আর বাকি যতগুলা বর্ণ আছে সবই কিন্তু অল্প প্রাণ, বা এর মধ্যে মহাপ্রাণ ঢুকাই দিতে পারে, কিন্তু বলছে সবগুলা কি হইতে হবে, মহাপ্রাণ হইতে হবে, অর্থাৎ সবগুলা কোনগুলার মধ্যে 2 অথবা 4-এর বর্ণগুলো আছে সেগুলো আমরা দেখলাম। অর্থাৎ তোমার এই সিরিয়ালটা মনে রাখতে হবে, যে তোমার ঠাস করে একটা বর্ণ বললাম, আমি মনে করো বললাম হচ্ছে থ, এটা কি অল্প প্রাণ না মহাপ্রাণ, তোমার চিন্তা করতে হবে আগে যে থ, থ কয় নাম্বারে আছে, থ 2 নাম্বারে আছে, যে ত থ, ওই সিরিয়ালটা মনে রাখবা, হ্যাঁ ত থ ওইভাবে মনে রাখবা, তাহলেই কিন্তু তুমি অল্প প্রাণ মহাপ্রাণ খুব সহজে ধরতে পারবা। এরপর আসো, শীট তোমাদের কুরিয়ারের মাধ্যমে দিবে যারা অলরেডি ভর্তি হয়ে গেছে, কোন বাক্যে বহু বচনের বাহুল্য দোষ ঘটছে, এই বাহুল্য দোষ খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন।
আচ্ছা, বাহুল্য দোষ মানে বেশি বেশি বলা। হ্যাঁ, তো এখানে যদি আমরা দেখি একেবারে সহজ, তোমরা ইন্টারভিউ পড়ে আসছো যে তোমার কি যে সব আবার ছাত্রছাত্রীরা, এটার মধ্যে কি বাহুল্য দোষ আছে, অর্থাৎ বেশি বেশি বলছে, এটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, বাহুল্য দোষ। আচ্ছা, এবার আসো কোনটি শুদ্ধ বলো দেখি, 10 নম্বর কোশ্চেনটা কি হইতে পারে, কোনটি শুদ্ধ? আচ্ছা, অল্পপ্রাণ মহাপ্রাণের পাশাপাশি কিন্তু ঘোষ অঘোষও শিখতে হবে, এগুলো আমরা ক্লাসে আস্তে আস্তে শেখাবো। আচ্ছা, তাহলে এটা কি হইতে পারে? অদ্ভুত হয় শব্দটা একটু খেয়াল করবা। অদ্ভুত হয়, আমরা যদি দেখি এর আগে আরো কয়েকটা তোমাদের সন্ধি বিচ্ছেদ দেখায় নেই, সেটা হচ্ছে মনে রাখবা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে জ ফালা অথবা অন্তস্থীয় জ থাকলে সেটা রসিকার অথবা কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘিকার হয়, রসিকার অথবা দীর্ঘিকার হয়, এটা একটা টেকনিক সন্ধির। যেমন দেখো আমরা যদি বলি ইত্যাদি, ইত্যাদি, দেখো এর মধ্যে একটা জফলা আছে, তো জফলা থাকলে এটাকে ভেঙে যখন বিচ্ছেদ করতে যাবা তখন এই জফলার মধ্যে একটা ই লাগাই দিবা, তাহলে কি হবে দেখো, তাহলে এটা হচ্ছে ই ত ই, ই ত ই, তাহলে হলো কি ইতি প্লাস বাকি থাকে আদি। ইতি কেন হলো ভাইয়া? ইতি হলো এজন্য কারণ এর মধ্যে একটা কি আছে, এটা জফলা আছে। আমরা যদি বলি নদ্দম্বু, নদ্দম্বু, তো এর মধ্যে একটা জফলা আছে, তো জফলা থাকলে একটা ই বানাই দিব। এখন আসো ন দ, তাহলে যেহেতু একটা ই আছে তাহলে এই ইটা নদী বানান দিগিকার হয়, রসিকার হয় না, নদী, আর বাকি থাকবে কি, বাকি থাকবে অম্বু। অর্থাৎ জফলা থাকলে অথবা অন্তস্থীয় জ থাকলে তুমি ই বানাই দিবা। হ্যাঁ, তাহলে এবার আসো, এবার যদি আমরা দেখি অদ্ভুত হয় এই শব্দটা, আগে শব্দটা তোমার চিহ্নিত করতে হবে। এখানে আমরা যদি দেখি চারোটা বানানি ঠিক আছে, অর্থাৎ অদ্ভুত হয় শব্দটা হচ্ছে এরকম। এবারে শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে যেটা হবে খেয়াল করবা, অ ভ, তারপর হচ্ছে জ ফলা, তারপর হচ্ছে রুসুকার। অনেকে মনে করতে পারে যে ভাইয়া জ ফলাটা মনে হয় পরে আছে, রুসুকারটা মনে হয় আগে আছে, না, মনে রাখবা কার সবসময় একটা বর্ণের পরে হয়, কার সবসময় একটা বর্ণের পরে হয়। হ্যাঁ, অ ভ জ ফলা উকার দ অন্তস্থীয়, তাহলে আমাদের কাজ হচ্ছে এই জ ফলাটাকে কি বানায় দেওয়া, জ ফলাটা একটা ই বানায় দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে রসিকার হয়, কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘিকার হয়, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব ক্লাসে। হ্যাঁ, তাহলে অভি, অভি আর বাকি থাকে কি, বাকি থাকে উদয়, অভি বাকি থাকে উদয়, তাহলে কি হইলো, তাহলে তোমার এটার উত্তরটা কি হইলো, অভি প্লাস উদয়, তাহলে উত্তর কি হলো, অদ্ভুতয়, অভি প্লাস উদয়। ঠিক আছে, এভাবে তোমার চিন্তা করতে হবে, যখন কোশ্চেন আসবে ঠাস ঠাস করে কিন্তু তোমার অ্যান্সার করতে হবে। আচ্ছা, সি হবে না কিন্তু এটা, হ্যাঁ, যে অভু প্লাস দয় এরকম না, কিন্তু অভি প্লাস উদয়। এরপর আসো জলদ, এটা কোন প্রকার শব্দ? দেখো তোমরা আমরা পড়ে আসছি যে এই অর্থগত দিক থেকে শব্দ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে তোমার রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ অথবা যৌগিক শব্দ। এটা তোমরা হয়তো ছোটকালে পড়ছো বা এই কয়েকদিন আগেও পড়েছো, যে যৌগিক শব্দ হচ্ছে যেটার অর্থ একটা, যৌগিক শব্দ হচ্ছে অর্থ একটা, একটা অর্থ থাকে। আর রূঢ়ি এবং যোগরূঢ় এগুলোর দুইটা অর্থ থাকে, মানে একাধিক অর্থ থাকে। যোগরূঢ় এবং রূঢ় এই দুটারই একাধিক অর্থ থাকে। যৌগিকের একটা অর্থ মানে কি, যেমন দেখো আমি যদি বলি সাপোজ গায়ক, একটা শব্দ বললাম গায়ক, যেটা একটা যৌগিক শব্দ, অথবা ধরো বললাম সাংবাদিক, যেটা একটা যৌগিক শব্দ। দেখো গায়ক মানে কি, গায়ক মানে হচ্ছে যে গান গায়, তার কি আর কোনো অর্থ আছে? আর কোনো অর্থ নাই, একটাই অর্থ। তো যৌগিক শব্দগুলোর অর্থ একটাই থাকে। হ্যাঁ, যৌগিক শব্দ হচ্ছে যেটার অর্থ একটা, কিন্তু যোগরূঢ় বা রূঢ় যেগুলোর অর্থ হচ্ছে একাধিক, একাধিক। তাহলে ভাই আমরা বুঝবো কিভাবে কোনটা যোগরূঢ় কোনটা রূঢ়? মনে রাখবা যোগরূঢ় শব্দগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ হয়, সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ। কিন্তু রূঢ়ি শব্দ কি হবে তাহলে? রূঢ়ি শব্দ হচ্ছে সমাস বাদে আর যা কিছু আছে, যেমন সন্ধি হইতে পারে, সন্ধিযুক্ত, উপসর্গযুক্ত অথবা প্রত্যয়যুক্ত, প্রত্যয়যুক্ত, এরকম শব্দগুলো হচ্ছে তোমার রূঢ়ি শব্দ। তাহলে পার্থক্যটা কি? এটা হচ্ছে সমাস হয়, এটা হচ্ছে সন্ধি উপসর্গ বা প্রত্যয় হয়। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি যে তোমার যোগরূঢ় শব্দ যেটা বলি পঙ্কজ, সাপোজ যদি বলি পঙ্কজ, পঙ্কজের
ব্যাস বাক্য করা যায়। মনে রাখবা যোগরূঢ় শব্দগুলো আমরা যদি সহজে মনে রাখতে চাই যে এগুলোর ব্যাস বাক্য করা যায়। পঙ্কজ, পঙ্কজ মানে হচ্ছে পঙ্কে বা কাদায় যে জিনিসটা জন্মায়। এখন এটার একাধিক অর্থ কিভাবে আছে? কাদায় যে জিনিস জন্মায়, কাদা অনেক কিছু হইতে পারে, কাদায় দুবলা হইতে পারে, কাদায় শ্যাওলা হইতে পারে, কিন্তু পঙ্কজ বলতে আমরা পদ্ম ফুলকেও বুঝাই, তাহলে এটার অর্থ কিন্তু একাধিক। আবার দেখো আমরা যদি একটা রূঢ়ি শব্দ চিন্তা করি, যেমন আমরা যদি বলি সাপোজ যে তোমার পাঞ্জাবি, এটা রূঢ়ি শব্দ, পাঞ্জাবি। তো পাঞ্জাবি দিয়ে কিন্তু একাধিক অর্থ আছে, এবং পাঞ্জাবি এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়জনিত শব্দ, যে পাঞ্জাব এর সাথে একটা ই যুক্ত হয়ে হয়েছে পাঞ্জাবি, এটা প্রত্যয়জনিত শব্দ, এবং এটার অর্থ কিন্তু একাধিক। যে পাঞ্জাবি মানে কি একটা কাপড়, ওই যে বলে পাঞ্জাবি পরছে, আবার পাঞ্জাবি দিয়ে পাঞ্জাবের অধিবাসীকেও বোঝায়, তার মানে শব্দ একটা অর্থ দুইটা। হ্যাঁ, অর্থ এটারও দুইটা, এটারও দুইটা, কিন্তু পার্থক্য কি? এটা হচ্ছে সমাসবদ্ধ, এটা হচ্ছে সমাস ছাড়া। হ্যাঁ, তাহলে জলদ, জলদ মানে কি? এটা কিন্তু ব্যাস বাক্য করা যায়। জল দেয় যা, জল দেয় যে বা যা, তাহলে ব্যাস বাক্য করা যায়, যেটা উপপদ তৎপুরুষের মধ্যে পড়ে। এবং এই জলদের কিন্তু একাধিক অর্থ আছে। তাহলে জল কি দিতে পারে? জল হচ্ছে মেঘ দিতে পারে, জল হচ্ছে তোমার কি কি বলে কল দিতে পারে। জল যেই দিবে সে হচ্ছে জলদ। তার মানে এর একাধিক অর্থ আছে। তাই এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে যোগরূঢ় শব্দ, কারণ এটা সমাসবদ্ধ শব্দ। তাহলে 11-এর অ্যান্সার কি ভাইয়া? 11-এর অ্যান্সার হচ্ছে 1। 11-এর অ্যান্সার কি ভাইয়া? 11-এর অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা, এবার আসো, এরপর আমরা যদি দেখি আহ্বান, খুবই গুরুত্বপূর্ণ একটা উচ্চারণ। অনেকে এটা কি সুন্দর করে বলে আহবান, এটা কিন্তু আহবান না। এটা কি হবে ভাইয়া? এটা খুবই সহজ, অনেকেই জানি আমরা, যে তোমার কি এটার উত্তর হচ্ছে কি আহ্বান, আহ্বান। কিন্তু মনে রাখবা তোমার এটা আও কেন হইলো, মনে রাখবা হয় বয়ের আগে যদি অ অথবা আ থাকে, হয় বয়ের আগে যদি অ অথবা আ থাকে, তখনই হয়ের উচ্চারণ হয় ও এর মতো, আর বটা হয়ে যায় ভয়ের মতো। এই জন্য তোমার কি হয়েছে? আও ভান। হ্যাঁ, এখানে ওই নিচে হসন্ত দেওয়া হয়েছে, কারণ ও হচ্ছে একটা অর্ধস্বর। হ্যাঁ, তো আমরা ক্লাসে ডিটেলসে আমরা আলোচনা করব। কিন্তু মনে রাখবা যদি এই হয় বয়ের আগে একটা ই থাকে, হয় বয়ের আগে যদি একটা ই থাকে, তখনই হয়ের উচ্চারণ হয় উ এর মতো, বয়ের উচ্চারণ হয় ভয়ের মতো। কাহিনী কি? যেমন দেখো আমরা যদি বলতাম পরীক্ষা যদি আসে জিহ্বা, অনেকে জিবলা টিবলা বলে, এগুলো বলা যাবে না। হ্যাঁ, জিহ্বা টিহ্বা বলে, বলা যাবে না। কারণ কি? এর আগে একটা ই আছে। ই যদি থাকে তখন কিন্তু আর জিওভা বলা যাবে না, তখন কি বলতে হবে? জি। জি থাকলে তোমার বলতে হবে উ, জিউ, জিউভা, জিউভা, এভাবে বলতে হবে জিউভা। ঠিক আছে, এভাবে আমরা অ্যান্সার করব। তাহলে কি? আ থাকলে হবে ও, আর ই থাকলে হবে উ, আও ইউ, এভাবে চিন্তা করতে হবে। এবার আসো, কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়? অনেকে আগে প্রশ্নটা দেখে ঠাস করে চাঁদের একটা সমার্থক শব্দ দিয়ে দিব, কিন্তু পাশে যে ছোট করে নয় লেখা আছে এটা কিন্তু অনেকেই খেয়াল করবে না। তাই এই প্রশ্নগুলো একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করবা, যে পুরো প্রশ্নকে পড়ে নিবা যে এখানে পুরা কথাটা বলছি কিনা। অনেকে চাঁদ, চাঁদের প্রতিশব্দ চাইছে, তার মানে কি এটা শশী, শশী দিয়ে দিব, কিন্তু একটু থামতে হবে, এই প্রশ্নগুলোতে একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি আমরা যদি দেখি শশী মানে চাঁদ, বিদু মানে চাঁদ, ইন্দু মানে চাঁদ, কিন্তু ভানু, ভানু মানে কি? ভানু সিংহ, আমরা বলি না ভানু সিংহ, কাকে বলে ভানু সিংহ? রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় কি ভানু সিংহ। হ্যাঁ, তাহলে ভানু, ভানু মানে কি? ভানু মানে হচ্ছে সূর্য। ভানু মানে হচ্ছে সূর্য, তাহলে এটাই হচ্ছে কি তোমার চাঁদের প্রতিশব্দ না। হস্তি কোন শ্রেণীর শব্দ? একটু আগে আমরা পড়ে আসছি যে এটা তো তোমার যৌগিক হবে না, কারণ এই হস্তির একাধিক অর্থ আছে, হস্তির একাধিক অর্থ আছে। হ্যাঁ, হস্তি মানে হাত, হস্তি মানে হাতি। হ্যাঁ, তাহলে তোমার যেটা করতে হবে, তাহলে এটা বাদ, তুমি আগে অপশন কমাবা। এবং হস্তি এটা হচ্ছে একটা প্রত্যয়জনিত শব্দ, যেহেতু প্রত্যয়জনিত শব্দ তাহলে এটা যোগরূঢ় হবে না, তার মানে এটা কি শব্দ? এটা হচ্ছে রূঢ়ি শব্দ। তোমার এভাবে ঠাস ঠাস করে অ্যান্সার বের করতে হবে। মনে রাখবা তুমি যখন এমসিকিউ সলভ করবা, তুমি হচ্ছে অপশন কমাবা, তুমি যত অপশন কমাবা তত দেখবা যে তোমার কোশ্চেন দেওয়া খুব সহজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো, বুড়ো রহমান কোন গল্পের চরিত্র? আমরা অনেকেই পড়ে আসছি যে বুড়ো রহমান হচ্ছে কি মাসি পিসি গল্পের চরিত্র। হ্যাঁ, মাসি পিসির মধ্যে ওই যে বুড়ো রহমান কি করতেছিল, তোমার কৈলাসের মাথায় খড় চাপাইতেছিল। হ্যাঁ, কৈলাসকে খড় আগায় দিচ্ছিল, এবং এই বুড়ো রহমানই কিন্তু বলছে যে কৈলাসকে যে যে মাসি পিসি ফিরেছে কৈলাস, এই উক্তিটা কার? উক্তিটা হচ্ছে বুড়ো রহমানের। এভাবে তোমার চিন্তা করতে হবে। আচ্ছা, এরপর আসো,
তাহলে মোটামুটি এই কয়েকটা কোশ্চেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম। এখানে হয়তো সাহিত্য কোশ্চেনগুলো আমি কম দিছি, কারণ ব্যাকরণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। সাহিত্য নিয়ে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে তোমরা দেখবে বিগত বছর খুব কমন কোশ্চেন, হ্যাঁ, যে এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বা এটা কোন ছন্দে, কবিতাটা কোন ছন্দে রচিত, হ্যাঁ, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে। আমরা যদি একটু অ্যানালাইজিস করি, আমরা যদি বিগত বছরের কোশ্চেনের কথা চিন্তা করি, খেয়াল করবে, মনে রাখবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, তোমাদের এই ইউনিটের কথা যেটা বললাম, আর্টসের মানবিকের যে ইউনিট, 28টা বাংলা কোশ্চেনের মধ্যে আমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো দেখি, এর মধ্যে প্রায় তোমার 18 থেকে 20টা, আবারও বলছি 18 থেকে 20টা কোশ্চেন তোমার বাংলা ব্যাকরণ থেকে আসে। বাংলা ব্যাকরণ থেকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18 থেকে 20টা কোশ্চেন আসে। তার মানে তুমি বাংলা ফার্স্ট পেপারের জন্য মাত্র 8 থেকে 10টা কোশ্চেন তুমি কমন পাবা। মানে এই 28টার মধ্যে 8 থেকে 10টা কোশ্চেন, সর্বোচ্চ 10টার বেশি তুমি এই সাহিত্য থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবা না। তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ব্যাকরণটাকে বেশি ফোকাস করে। আবারও বলছি, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার এমসিকিউ থাকতো 15টার মধ্যে হয়তো তোমার 5-7টা 8টা তোমার ফার্স্ট পেপার থেকে আসতো, আর ধরো তোমার 6-7টা ব্যাকরণ থেকে আসতো। কিন্তু রাজশাহীর জন্য যেটা বললাম যে 18 থেকে 20টা কোশ্চেন কিন্তু তুমি সেকেন্ড পেপার থেকেই পাবা। তাই সেকেন্ড পেপার তোমার কিন্তু একবারে কুটায় পড়তে হবে। ভয়ের কিছু নাই, আমরা তোমাদের পাশে আছি সব সময়। এরপর আমরা যদি দেখি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটু আলোচনা করি। আমরা অলরেডি 3টা ভার্সিটির কথা বলছি। একটা হচ্ছে তোমার বিইউপি, প্রথমেই বলছি, তারপর বলছে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর বলছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। এখন আসো আমরা চট্টগ্রাম ভার্সিটি নিয়ে কথা বলবো। খেয়াল করবে চট্টগ্রাম ভার্সিটিতে তোমার বি ইউনিট যে ইউনিটটা, সেটার মধ্যে হচ্ছে তোমার 3টে সাবজেক্টের পরীক্ষা হয়, বাংলা, ইংলিশ, জিকে। বাংলায় 30, ইংলিশে 30 এবং জিকেতে 40। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের জন্য ছোট্ট একটা দুঃখের খবর, সেটা হচ্ছে মেডিকেলের মতো চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও 5 মার্ক কেটে রাখা হয়। অর্থাৎ 100 মার্কের মধ্যে 5 নাম্বার পিছায়া থাকে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেয়। এটা কিন্তু আগে ছিল না, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়মটা, অন্য কোনো ইউনিভার্সিটিতে কিন্তু এই নিয়ম নাই। আচ্ছা, এবং হচ্ছে জিপিএ এর জন্য আলাদা 20 মার্ক কিন্তু ধরা হয়। ওই যে তোমার এসএসসিতে যা পাবা সেটাকে 2 দিয়ে গুণ, ইন্টারে যা পাবা সেটাকে 2 দিয়ে গুণ, হ্যাঁ। এবং পরীক্ষা হয় তোমার কি এই 100 মার্কের, বাংলা 30, ইংরেজি 30 এবং জিকে 40, এবং এর মধ্যেও -0.25 করে নাম্বার কাটা যায়। এই হচ্ছে মোটামুটি কথা চট্টগ্রামের বি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন। এবং সিট কিন্তু খুব বেশি, 1221টা। চিন্তা করছো, অনেক সিট 1221টা। রাজশাহী থেকেও বেশি এই চট্টগ্রামে আমরা যদি দেখি হিসাব করলে। এবং আরেকটা ইউনিট আছে যেটা হচ্ছে তোমার নাট্যকলা চারুকারু ইউনিট, যেটার মধ্যে হচ্ছে 25 এবং 50, জিকেতে 50 মার্কের পরীক্ষা, এবং এর সিট কম থাকে, 125টা সিট, ঠিক আছে, সেম একই রকম, কিন্তু এটা হচ্ছে তোমার চারুকারু ইউনিটের সিট। এবার আরেকটা হচ্ছে তোমার ডি ইউনিট, যেটা হচ্ছে সমাজবিজ্ঞান এবং আইন অনুষদ, জীববিজ্ঞান, ভূগোল সব কিছুর মধ্যে আছে ডি ইউনিট, যেটাকে আমরা বলি। ঢাকা ইউনিভার্সিটি যেরকম আগে ডি ইউনিট ছিল, এই চট্টগ্রামে ডি ইউনিট আছে, এবং এটার মধ্যে সিট কিন্তু তুলনামূলক অনেক বেশি, 958টা সিট। এবং এটার মধ্যে নাম্বার কোশ্চেন প্যাটার্ন যেরকম, যে তুমি একটা হচ্ছে তুমি চাইলে ইংলিশ দিতে পারো, অথবা ইংলিশের পরিবর্তে বাংলাও দিতে পারো। অল্টারনেটিভ ইংলিশ একটা থাকে, যেটা ইংলিশ টিচার আরও ভালো বলতে পারে। কিন্তু বাংলাও আছে, যেটার মধ্যে 30 নাম্বার, বাংলায় 30, ইংলিশে 30, অ্যানালিটিক্যাল যেটার মধ্যে 20, গণিতও আছে, ম্যাথও আছে, যেটার মধ্যে তোমার 20, ঠিক আছে। ভাগ কি বলে, সায়েন্স, কমার্স আর সবাই কিন্তু এই ইউনিটের মধ্যে পরীক্ষা দিতে পারে। আচ্ছা, এবার আসো চট্টগ্রাম ভার্সিটির কিছু বিগত বছরের কোশ্চেন আমরা যদি দেখি, এখানেও কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, কি কি কোশ্চেন আসে না আসে, আমরা একটু দেখার চেষ্টা করি। আসো, যেমন একটা প্রশ্ন, উপন্যাস থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, কলমা জানো মিয়া, মজিদ কাকে কথাটা জিজ্ঞেস করছিল বলো তো? কাকে জিজ্ঞেস করছিল? অনেকে আমরা জানি, এটা খুবই কমন কোশ্চেন, একেবারে সহজ কোশ্চেন দিয়ে দিয়েছিল চট্টগ্রামের। কারে বলছে? এটা হচ্ছে দুদু মিয়াকে বলছে, হ্যাঁ, যে দাঁত খিলখিল করে হাসে। দুদু মিয়াকে বলা হয়েছিল কলমা জানো মিয়া, এবং দুদু মিয়ার 7 ছেলে ছিল, কেউ খতনা করে নাই। এই উপন্যাসে সবাইকে খতনা করানো হয়েছে। আচ্ছা, আর হচ্ছে তোমার মুখে দাড়ি কই মিয়া, এটা কে বলছে? এটা হচ্ছে আক্কাসকে বলা হয়েছিল, হ্যাঁ। আচ্ছা, তাহলে এভাবে পড়তে হবে।
নিত্য পুরুষবাচক শব্দ, দেখো নিত্য কিছু স্ত্রীবাচক, কোনটা? আচ্ছা, এটার অ্যান্সার ডি। হ্যাঁ, আচ্ছা এবার আসো নিত্য পুরুষবাচক শব্দ কোনটি। হচ্ছে তোমরা স্ত্রী পুরুষবাচক শব্দের মধ্যে পড়লে দেখবা যে নিত্য কিছু পুরুষবাচক শব্দ আছে, স্ত্রীবাচক শব্দ আছে। যেমন স্ত্রীবাচক শব্দ কি? সতীন, সৎমা, দায়, এও, হ্যাঁ, কুলটা, বিধবা, হ্যাঁ, এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। ঠিক একইভাবে নিত্য কিছু পুরুষবাচক শব্দ আছে যেগুলোকে তুমি স্ত্রীবাচক শব্দ করতে পারবা না। যেমন তোমার কৃতদার, অকৃতদার, হ্যাঁ, রাষ্ট্রপতি, পুরোহিত। তোমরা যারা এই টপিকটা পড়ছো তারা হয়তো জানো নিত্য স্ত্রীবাচক, নিত্য পুরুষবাচক, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, জিহ্বা এবং তালুর স্পর্শে উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজনিত ধ্বনি বের হয়ে উচ্চারিত হয় কি? অর্থাৎ জিহ্বা এবং তালু, এত তোমার বিশাল কোশ্চেন পড়া দরকার নাই। জিহ্বা এবং তালু নিয়ে কোন ধ্বনিগুলো হয় আমরা যদি দেখি, ক খ গ ঘ এগুলো হচ্ছে কণ্ঠ থেকে আসে। কণ্ঠ, জিহ্বাও নাই, তালুও নাই। ট ঠ ড ঠ এগুলো হচ্ছে মূর্ধা, এগুলো আমরা মূর্ধা বলি। ত থ দ ধ এগুলো দাঁত, দন্ত। কিন্তু এই চ ছ জ ঝ এগুলো হচ্ছে কি হয় জানো? আমাদের যে তালু এবং জিহ্বা দুটো একসাথে লাগে। হ্যাঁ, যে এই জন্য এই প্রশ্নগুলোকে আমরা বলি তালব্য বর্ণ। আর তোমরা যারা যে বর্গীয় বর্ণ পড়ছো সেখানে আমরা বলি এটা হচ্ছে তালব্য বর্ণ, চ ছ জ ঝ ইয়। তারপর যদি আমরা দেখি আট কপালে, আট কপালে এটা একটা বাগধারা। তাহলে বাগধারা এটার অর্থ কি? এটা হচ্ছে হতভাগ্য। তাহলে বাগধারা কিন্তু তোমাদের পড়তে হবে, যতগুলো বিগত বছরে আসছে ভালোভাবে পড়তে হবে। আনঅ্যানিমাস, আনঅ্যানিমাস এটা একটা পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটার অর্থটা কি? যেটার অর্থ হচ্ছে সর্বসম্মত, সবাই মিলে একসাথে, যেটাকে বলা হয় আনঅ্যানিমাস। পারিভাষিক শব্দ পড়তে হবে। তারপর আসো একটা গান শোনাও। এখানে একটা, এটা কি? এটা কি গুণবাচক, নির্দিষ্টতা জ্ঞাপক, পরিমাণবাচক, না অনির্দিষ্টতা জ্ঞাপক? দেখো এটা আসছে কই থেকে জানো? এই প্রশ্নটা আসছিল পদাশ্রিত নির্দেশক থেকে। পদাশ্রিত নির্দেশকে আমরা একটা জিনিস পড়ছিলাম হয়তো হালকার উপর ঝাপসা, আমরা একটা কথাই বলি ওটার মধ্যে, ওইখান থেকে প্রশ্নটা আসে। সেটা হচ্ছে যে একের সাথে যদি টিটা যুক্ত হয় সেটা অনির্দিষ্ট বোঝায়, আর অন্য যে কোনো সংখ্যার সাথে যদি টিটা যুক্ত হয় তাহলে নির্দিষ্ট বোঝায়। আবার বলছি, একের সাথে টি বা টা যদি যুক্ত হয় তাহলে এটা অনির্দিষ্ট। হ্যাঁ, যে একটা গান শোনো, যে কোনো একটা গান শোনো, আমি নির্দিষ্ট করে বলি নাই। তো এই জন্য এটাকে, এটার অ্যান্সার হচ্ছে কি? এটার অ্যান্সার হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক, অর্থাৎ নির্দিষ্ট করে কিছু বলে নাই। পদাশ্রিত নির্দেশকের থেকে এই টপিকটা থেকে কোশ্চেন এসেছে হুবহু, মনে করি এগুলো আমাদের শিটে আছে, হ্যাঁ, বই আছে, সব জায়গায় তুমি পাবা। সাহিত্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি? খুবই সহজ। সাহিত্য, খেয়াল করো, সাহিত্য এটা দুইভাবে প্রকৃতি প্রত্যয় করা যায়। যে তোমার আমরা প্রকৃতি প্রত্যয় মধ্যে শিখবো যে অন্তস্থীয় জ থাকলে এটার প্রকৃতি প্রত্যয় হয় স্ন অথবা তোমার স্ন জ ফল অথবা অন্তস্থীয় জ, দুটার একটা হয়। আচ্ছা, তোমার যদি টিও এমটিও ইচ্ছা থাকে তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো, সমস্যা নাই, ভালোভাবে পড়ো। হ্যাঁ, বাট আমি তোমাকে একটা জিনিস প্রেফার করব, তুমি যখন ইন্টারভিউ বা ভাইবা বোর্ডে যাবা তখন তোমার ভার্সিটি কিছুটা হলেও মেটার করবে। হ্যাঁ, কারণ তখন তোমার কিন্তু একটা পাবলিক ভার্সিটি, আমি কোনো একটা নির্দিষ্ট ভার্সিটি বলবো না, পাবলিক ভার্সিটির ভ্যালুটা একটু বেশি থাকবেই। হ্যাঁ, কিন্তু তোমার যদি মনে করো তোমার প্রিলি রিটেন এগুলো যদি দুর্দান্ত হয়, অনেক ভালো হয়, সেক্ষেত্রে সেটা অন্য বিষয়। হ্যাঁ, কিন্তু তোমার ভার্সিটি কিছুটা হইলেও, তোমার পাবলিক ভার্সিটি হইলে তোমার সেটা মেটার করবে। কিন্তু তাও তোমার নিজের যোগ্যতা, নিজের দক্ষতা যদি ভালো থাকে, তুমি যে কোনো ভালো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে তুমি উঠে আসতে পারো। যেটা আমি একেবারে ক্লাসের শুরুতেই বলছি যে তুমি, আমরা যে দেখেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিসিএসএ ফার্স্টও হয়েছে। হ্যাঁ, তো এটা কোনো ফ্যাক্টরি না, তুমি কোথা থেকে পড়ছো। কিন্তু তুমি ব্যাপারটা হচ্ছে একটা পরিবেশ পাবা। পাবলিক ভার্সিটিতে পড়লে তোমার যেটা হবে, তুমি তোমার একটা সোজা পথ যেটা ছিল, হ্যাঁ, সেটা কঠিন হয়ে যাবে অন্য জায়গা থেকে, ন্যাশনাল বলো বা অন্য যে কোনো কলেজ বা কারো আন্ডারে পড়লে সেটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু একটা পাবলিক ভার্সিটি থাকলে সে পথটা তোমার জন্য কিছুটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, এবং তুমি পরিবেশ পাবা যেটা তুমি অন্য জায়গায় নাও পাইতে পারো। আচ্ছা, সাহিত্য এর প্রকৃতি প্রত্যয় কি? আমরা পড়ে আসছি যে তোমার সহিত, সাটা স হয়ে যায়, বৃদ্ধির একটা নিয়ম আছে, সহিত, এটার প্রকৃতি প্রত্যয় সহিত প্লাস স্ন জ ফলা হওয়ার কথা। কিন্তু খেয়াল করো স্ন জ ফলা কোনো অপশনে নাই।
তো এটা যদি না থাকে তাহলে কি হবে, যে অন্তস্থীয় জ আছে সেটাই হবে, অর্থাৎ এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে তোমার সহিত যোগ জ। ঠিক আছে, আচ্ছা এরপর আসো কোন বানানটি শুদ্ধ, সেবা শুশ্রূষা, একটা কমন কোশ্চেন। শুশ্রূষা বানানটা কি, শুশ্রূষা বানান হচ্ছে এইটা, এটা এভাবেও থাকতে পারে অথবা আমরা এভাবে বলতে পারি শুশ্রূষা। ঠিক আছে, দুগুকের কিন্তু দুইভাবে থাকতে পারে, এভাবেও থাকতে পারে এভাবেও থাকতে পারে, দুইটাই ইজ কারেক্ট। এবার আসো স্মরণ, স্মরণের উচ্চারণ কি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমরা জানি মফালা শব্দের শুরুতে থাকলে সেটার উচ্চারণ হয় না, কিন্তু একটা চন্দ্রবিন্দু থাকে। যেমন আমরা যদি বলি যে তোমার স্মৃতি, আমরা যদি বলি স্মৃতি, এর উচ্চারণটা খেয়াল করবা, স্মৃতি মফালা শব্দের শুরুতে আছে, কিন্তু এর উচ্চারণ কিন্তু হবে না। এর উচ্চারণটা কি, এর উচ্চারণ হচ্ছে স্মৃতি, কিন্তু একটা নাসিক্য ভাব কিন্তু থাকবে, স্মৃতি উচ্চারণ হবে না কিন্তু এটা চন্দ্রবিন্দু হবে। কেন, কারণ ম হচ্ছে একটা নাসিক্য ব্যঞ্জন। হ্যাঁ, যার কারণে এখানে যদি আমরা দেখি অনেকে অ্যান্সার করবে এইটা, অনেকে অ্যান্সার করতে পারে এইটা, অনেকে এটা এটা দিয়ে আসবে, কিন্তু এটার অ্যান্সার হবে কি, এটার অ্যান্সার হবে বি নাম্বারটা। এখানে অপশনে 9 নিচেটা হসন্ত হবে, হয়তো বলে দেওয়া হয় নাই। এটার এটার মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই, যদি এখানে হসন্তও থাকতো তাও 4 নাম্বারটা ভুল। কেন ভুল, কারণ এখানে কোনো চন্দ্রবিন্দু নাই। মনে রাখবো মফলা যেখানে থাকবে সেখানে একটা চন্দ্রবিন্দু থাকবে। ঠিক আছে, তারপর যদি আমরা দেখি ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে, এটা নিয়ে অনেকে অনেক ভেজাল আছে, অনেকে বলে 2 ক্রোশ, অনেকে বলে 4 ক্রোশ, এটা খুব মারামারি আছে, 2 ক্রোশ 4 ক্রোশ কোনটা হতে পারে বলো তো, তোমরা জানো তো 2 ক্রোশ না 4 ক্রোশ? কারণ তোমাদের বই কিন্তু এটা 2 ভাবে দেওয়া আছে। আচ্ছা 4 ক্রোশ, আচ্ছা অনেকে বলতেছে 4 ক্রোশ, আচ্ছা আবার আছে 2 ক্রোশ। আচ্ছা এবার আসো দেখি তোমার এই বিলাসী গল্পে যেটা বলা হয়েছে যে প্রশ্নটা 2 রকম ভাবে আইতে পারে। যদি বলা হয়তো দূরত্ব কত, দূরত্ব কতটুকু, যদি বলতো দূরত্ব কতটুকু, তাহলে আমরা বলতাম 2 ক্রোশ। দূরত্ব মানে কি, ডিস্টেন্স। আর যাতায়াত, যাতায়াত মানে কি জানো, যাতায়াত মানে হচ্ছে যাওয়া আসা, যাওয়া আসা, অর্থাৎ গেল 2 ক্রোশ আবার আসলো 2 ক্রোশ, তার মানে টোটাল কয় ক্রোশ হলো, টোটাল হচ্ছে 4 ক্রোশ। যদি বলতো যে তোমার ন্যাড়ার স্কুল, বাসা থেকে স্কুলের দূরত্ব কত, তাহলে 2 ক্রোশ, আর যাতায়াত তাহলে কত, 4 ক্রোশ। এভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো ছিল তোমার চট্টগ্রাম ভার্সিটির কয়েকটা বিগত বছরের কোশ্চেন। এবার আসো, এবার আমরা গুচ্ছ নিয়ে একটু কথা বলবো। খেয়াল করবা যতগুলো ভার্সিটি আমরা দেখলাম একটু আগে, বিইউপি যার সিট ছিল মাত্র 350টা, বা আরেকটা ইউনিটে ছিল 250টা, টোটাল মনে করো 600-র মতো সিট আছে বিইউপিতে। তারপর আমরা দেখলাম জাহাঙ্গীরনগর, যেখানেও তোমার 500 থেকে 600টা সিট আছে বা 700টা সিট আছে। তারপর আমরা দেখলাম হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, যেটার মধ্যে 1100 থেকে 1200টা সিট আছে। তারপর আমরা দেখলাম হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, যেটার মধ্যে প্রায় 1200 থেকে 1300টা সিট আছে। সবার শেষে পরীক্ষা হবে এই গুচ্ছ 24টা বিশ্ববিদ্যালয় একসাথে, যেটা সবার শেষে পরীক্ষা হবে, যার জন্য তোমার সময় কিন্তু এখনো অনেক আছে। কারণ কি, বিইউপি সবার আগে পরীক্ষা হবে, যেটা তুমি এখন থেকে প্রস্তুতি নিলেই কিন্তু তখন তুমি দিতে পারবা। তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বা রাজশাহী, তারপর চিটাগাং, এবং সর্বশেষ গুচ্ছের পরীক্ষা হয়। তাই এটাই হচ্ছে তোমার একেবারে শেষ, একেবারে তুমি বলতে পারো তোমার লাস্ট টাইমের সর্বশেষ সুযোগ। তুমি যদি ওই জায়গাগুলো ব্যর্থ হও, এটাই তোমার একেবারে শেষ সুযোগ থাকবে। এবং এখানে চান্স পাওয়ার অ্যাবিলিটি এবং প্রবাবিলিটি খুব 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 বেশি, কারণ এখানে অনেকগুলো সিট আছে এবং প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের মান অনেক সহজ হয়। যেখানে আমরা যে দেখে আসি বা আসছি যে তোমার রাজশাহী বলো, জাহাঙ্গীরনগর বলো, সেখানে কোশ্চেনগুলো কিছুটা কঠিন হয়, বাট এখানের কোশ্চেনগুলো কিন্তু অনেক সহজ হয়, কারণ এখানে হচ্ছে অনেক স্টুডেন্ট এর কথা মাথায় রেখে চিন্তা করে এখানে প্রশ্ন করা হয়। যেখানে আমরা দেখি বাংলায় 35, ইংরেজিতে 35, জিকেতে মাত্র 30, 100 মার্কের পরীক্ষা, এবং এখানে 5 নম্বর হচ্ছে মাত্র 30 পেলে তুমি পাস।
কোনো তোমার কি বলে ইংরেজিতে এত পাইতে হবে, বাংলা এত পাইতে হবে, কোনো মাথা ব্যথা নাই, জাস্ট পাস মার্ক 30। কিন্তু 30 পেলে যে তোমার চান্স হবে সেটা না, একটু নাম্বারটাকে বাড়াইতে পারলে তোমার কিন্তু একটা সিট হয়ে যাবে। হ্যাঁ, 4500 হইলেও তোমার ওয়েটিং লিস্ট থেকে 5, 6, 6.5, 7,000 পর্যন্ত টানতে পারে। হ্যাঁ, এই জন্য তোমার এই গুচ্ছ হচ্ছে তোমার শেষ ভরসা, এবং গুচ্ছের মধ্যেও কিন্তু তোমার খুবই ভালো ভালো ভার্সিটি, সবই ভালো, কিন্তু তুমি যদি ঢাকার মধ্যে থাকতে চাও, ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি আছে গুচ্ছের মধ্যে। তারপর তুমি যদি কুমিল্লা শহরে থাকতে চাও, কুমিল্লা ইউনিভার্সিটি আছে। তুমি যদি বরিশালে থাকতে চাও, বরিশাল ইউনিভার্সিটি আছে। তুমি যদি রংপুরে থাকতে চাও, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে। কুষ্টিয়া থাকতে চাও, ইসলামী বিশ্ববিদ্যালয় আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার এখানে যুক্ত আছে। তুমি যদি গোপালগঞ্জে থাকতে চাও, বঙ্গবন্ধু ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, সাস্টে সিলেটে থাকতে চাও, সাস্ট আছে। সব কিন্তু এই গুচ্ছর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো তুমি যেটা চাও সব কিন্তু এখান থেকে তুমি একেবারে নিয়ে আসতে পারবা। আবারও বলছি, একটা পাবলিক ভার্সিটি এবং অন্যান্য কোনো আন্ডারের কোনো কলেজ অনেক পার্থক্য। অধিভুক্ত বলো অথবা তোমার কোনো ভার্সিটির আন্ডারে বলো, সেখানে কিন্তু কোনো স্বকীয়তা নাই। কিন্তু পাবলিক ভার্সিটি তোমার টোটালটাই তোমার একটা স্বকীয়তা থাকবে। তুমি নিজেই হয়তো এই জিনিসগুলো জানো, আমি তোমাদের আর নতুন করে বলার কিছু নাই। এবার আসো আমরা যদি দেখি তোমার গুচ্ছের মধ্যে আমরা কয়েকটা কোশ্চেন দেখব বিগত বছরের যেগুলো আসছিল, যে সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি? সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি? অনেকে প্রশ্নের নামও শুনে নাই। হ্যাঁ, কিন্তু আমরা ক্লাসে তোমরা দেখবা যে আমাদের প্রত্যেক অনলাইন ক্লাসও থাকে, রেগুলার ক্লাসগুলো যারা করছো আমার, সেখানে আমি বলছি যে তোমাদের আগে তোমার জানতে হবে মৌলিক স্বরধ্বনি কয়টি। আমরা জানি মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি মৌলিক স্বরধ্বনি আছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জেনে রাখো, যে কোনো ভার্সিটিতে কাজে আসতে পারে। 60টি আমাদের কি আছে? মৌলিক স্বরধ্বনি আছে। 60টি মৌলিক স্বরধ্বনি কি কি? অ আছে, আ আছে, ই আছে, উ আছে, ও আছে, এ আছে, এ আছে। তাহলে কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7। এখন কথা হচ্ছে এই 60টা মৌলিক স্বরধ্বনিকে আমরা একটা সিস্টেমে সাজিয়ে এই প্রশ্নটার উত্তর আমরা একটু মনে রাখবো। কিভাবে মনে রাখবো? এই 60টাকে আমরা এভাবে মনে রাখবো। দেখো, ইউ, তারপর হচ্ছে এও, তারপর হচ্ছে এ অ, আর এখানে হচ্ছে আ। এটা তুমি একটু মুখস্থ করে ফেলবা। ইউ, এ ও, এ অ, আ। এতটুকু যদি তোমার মনে থাকে, ইউ, এ ও, এ অ, আ, এতটুকু যদি মনে থাকে, তুমি এখান থেকে যত ডিপ কোশ্চেন আসুক তুমি পারবা। কিভাবে? খেয়াল করো, এখানে সামনের যে তিনটা এই তিনটাকে বলবো আমরা তোমার সম্মুখ। হলুদ করে কিভাবে? আচ্ছা, একটু সময় নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো সামনে যে তিনটা আছে এগুলাকে আমরা বলবো হচ্ছে সম্মুখ। মাঝখানে যেটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে মধ্য। আর শেষের যে তিনটা আছে এই তিনটাকে বলবো আমরা পশ্চাৎ। খুবই সহজ ভাইয়া, এই কোশ্চেন আসলে তুমি জাস্ট একটু এই থিমটা একটু মাথার মধ্যে নাও, তাহলে তুমি পারবা। সম্মুখ, মধ্য, পশ্চাৎ, সম্মুখ, মধ্য, পশ্চাৎ, এই তিনটা কনসেপ্ট আগে ক্লিয়ার হও। সম্মুখ, মধ্য, পশ্চাৎ। এরপর আসো, উপরের যে দুইটা দেখতেছো এই দুইটাকে আমরা বলবো উচ্চ। পরের যেটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে উচ্চ মধ্য। উচ্চ মধ্য। পরের যে দুইটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে নিম্ন মধ্য। নিম্ন মধ্য। এবং লাস্টে যেটা আছে এটাকে আমরা নাম দেব হচ্ছে নিম্ন। নিম্ন। একেবারে উপরে যে দুইটা আছে এটা হচ্ছে উচ্চ, তারপর যে দুইটা আছে উচ্চ মধ্য, তারপর যে দুইটা আছে নিম্ন মধ্য, এবং লাস্টের যেটা আছে সেটা হচ্ছে নিম্ন। আবার বলছি, সম্মুখ, মধ্য, পশ্চাৎ, সম্মুখ, মধ্য, পশ্চাৎ। আর যদি উপর থেকে হিসাব করি দুটা করে,
যে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যে তোমার এই যে উপরের যে দুইটার আমরা উচ্চ বললাম, ওটাকে আমরা বলবো হচ্ছে সংবৃত। সংবৃত আমরা বলবো হচ্ছে সংবৃত। আবারও বলছি, খুবই সহজে তুমি ধরতে পারবা। এই দুইটা কোন দুইটা? ইউ, ইউ এটাকে আমরা বলবো সংবৃত। তারপর এ আর ও, এই দুইটাকে আমরা বলবো অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত, সংক্ষেপে লিখলাম অর্ধ সংবৃত। এ আর ও, এই দুইটাকে আমরা বলবো হচ্ছে অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত। আর লাস্টে যেটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে বিবৃত। আবারও বলছি, সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত, উচ্চ, উচ্চ মধ্য, তারপর হচ্ছে নিম্ন মধ্য, নিম্ন। এভাবে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এবার আসো, হ্যাঁ প্রশ্ন একই সাথে হবে, হ্যাঁ প্রশ্ন একই ধাঁচের হবে। তাহলে যেটা বললাম, তুমি এই যে এই ছন্দটা যদি মনে রাখো যে ইউ, তারপর হচ্ছে এও, তারপর হচ্ছে অ, আর হচ্ছে আ, এই ছন্দটা যদি মনে রাখো, তুমি পাবা হচ্ছে সম্মুখ, তুমি পাবা মধ্য, তুমি পাবা পশ্চাৎ। সম্মুখ, মধ্য, পশ্চাৎ তুমি বের করতে পারবা। তুমি বের করতে পারবা সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। তুমি বের করতে পারবা উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। এবার আসো, এবার কোশ্চেন যেভাবেই করুক তুমি পারবা, খুব সহজে পারবা। কিভাবে? এবার আসো, কিভাবে কি হচ্ছে আমরা যদি দেখি। সম্মুখ, প্রথমে বলছো সম্মুখ। তুমি আগে যেটা করবা, এরকম প্রশ্ন আসলে তুমি এই ছন্দর আগে লিখে ফেলবা। সম্মুখ, সম্মুখ মানে কি? সামনের তিনটা, বাকিগুলা বাদ। তুমি সামনের তিনটার কথা চিন্তা করবা, সামনের তিনটা সম্মুখ, মধ্যবাদ, পশ্চাৎবাদ। এরপর কি বলছে? এরপর বলছে উচ্চ। উচ্চ, তাহলে উচ্চ কোনটা? উচ্চ হচ্ছে একেবারে উচ্চের মধ্যে কি আছে? ই আর উ দুইটাই আছে, উচ্চ দুইটাই আছে, কিন্তু দুইটার মধ্যে কি বলছে? সম্মুখ। সম্মুখ মানে হচ্ছে ই, সম্মুখ মানে হচ্ছে ই। এবং সংবৃত আমরা পড়ে আসছি, উচ্চ যে কথা, সংবৃত একই কথা। তার মানে এটার উত্তর কি ভাইয়া? এটার উত্তর হচ্ছে ই। এবার আসো, তোমাকে প্রশ্ন করলো যে তোমার অর্ধ বিবৃত পশ্চাৎ, তোমাকে কেউ প্রশ্ন করলো অর্ধ বিবৃত পশ্চাৎ ধ্বনি কোনটি? অর্ধ বিবৃত পশ্চাৎ ধ্বনি কোনটি? তো তুমি আগে যেটা করবা, যেহেতু পশ্চাৎ বলছে, পশ্চাৎ মানে হচ্ছে পিছের গুলা, সামনের গুলা বাদ, পিছের গুলা। এবার কি বলছে? অর্ধ বিবৃত। তো আমরা পড়ে আসছি সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত। তাহলে অর্ধ বিবৃত কোনটা আছে? একটাই আছে, সেটা হচ্ছে আ। আচ্ছা, হতাশার কোনো কারণ নাই, এখনো তোমাদের কাছে সুযোগ আছে, এখনো সুযোগ আছে। কারণ হতাশা, ডিপ্রেশন এগুলা কি? এগুলা থেকে কিছু হবে? ডিপ্রেশন করে কোনো লাভ নাই, কোনো বেনিফিট নাই। মনে রাখবা, মানুষ সবসময় যে সফল হয় তারে নিয়ে ব্যস্ত থাকে, যে ব্যর্থ হয় তারে নিয়ে কেউ মাতামাতি করে না। তার কষ্ট, তার হতাশা এগুলা কোনো ভ্যালু নাই। তুমি জীবনে ভালো কিছু করতে পারবা, সবাই তোমার নিয়ে মাতামাতি করবে। যেমন ধরো আজকে বাংলাদেশের খেলাটাই যদি আমরা বলি, যদি বাংলাদেশ সেমিফাইনাল যাইতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশ একটা উৎসব লেগে যেত। এই যে যত প্লেয়ারের যত দোষ ছিল, যত ব্যাটিং ব্যর্থতা ছিল, যা ছিল, কোনো ফ্যাক্টরি থাকতো না যদি বাংলাদেশ সেমিফাইনালে যাইতে পারতো। যেহেতু পারে নাই, সেহেতু আমরা তাদের নিয়ে আরো বদনাম করতেছি, তারা এই করছে সেই করছে। এটাই স্বাভাবিক। দিন শেষে ব্যর্থতার পিছে কেউই থাকে না, মানুষ সফলের পিছনেই থাকে। তো এখনো তোমার কাছে সুযোগ আছে সফল হওয়ার, ইনশাল্লাহ তোমরা পারবা। আচ্ছা, তো এই হচ্ছে প্রশ্নটার উত্তর। আশা করছি পারছো। তো অনেক কঠিন কিন্তু এই জিনিসটা, বাট তুমি কিন্তু সহজভাবে পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, এরপর আসো, এরপর যদি আমরা দেখি কোন বানানটি শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ না কিন্তু অশুদ্ধ। অনেকে শুদ্ধ থেকে ঠাস করে এটা দিয়ে দিবে বা এটা দিয়ে দিবে, কিন্তু ওটা মাথায় রাখতে হবে। সত্য বানান ঠিক আছে, পিপিলিকা ঠিক আছে, রচনাবলী ঠিক আছে, অনেকে বলবে পূর্বাহ্ন ঠিক আছে, কিন্তু মনে রাখবা যে তোমার ঋ র স থাকলে এই যে হয়ের সাথে আগে জানতে হবে, হয় এটা এবং হয় এটা, দুটো জানতে হবে দুটো কি। মনে রাখবা, আমরা নর্মালি যেটা দেখি তয় ন, পয় ন, শয় ন, শয় ন, একটু জেনে রাখো জাস্ট। যে কোনো বর্ণের নিচে যেই ন হয় সেটা হচ্ছে দন্ত ন।
ত দন্তন্য, প দন্তন্য, দন্তস্বয় দন্তন্য, যে কোনো বর্ণের নিচে যে নটা হয় সেটা দন্তন্য হয়। কিন্তু হয়ের নিচে যে নটা হয়, হয়ের নিচে যে নটা হয় সেটা হচ্ছে মূর্ধন্য। একটু ব্যতিক্রম, হয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, মাথায় রাখবা। হয়ের ক্ষেত্রে যে নটা হয় সেটা হচ্ছে মূর্ধন্য, আর হয়ের পাশে যে নটা হয় সেটা হচ্ছে দন্তন্য। এটা দন্তন্য। এবার আসো, আমরা নত্যশত বিধানে পড়ে আসছিলাম যে রি র শয়ের পরে মূর্ধন্য হয়। হ্যাঁ, যেখানে দেখো রেফ আছে, রেফের পর ব আছে, বয়ের পর হ আছে, তাহলে কি হবে? মূর্ধন্য হবে। কিন্তু এখানে কি দেওয়া হয়েছে? এখানে দেওয়া হয়েছে দন্তন্য। তার মানে পূর্বাহ্ন বানান মূর্ধন্য হবে, এবং মূর্ধন্যটা হয়ের ক্ষেত্রে নিচে হয়। পূর্বাহ্ন বলো, অপরাহ্ন বলো, এগুলোর মধ্যে রি র এবং হচ্ছে ওই যে তোমার 14টা বর্ণ থাকার কারণে এখানে কি হবে? মূর্ধন্য হবে, এবং মূর্ধন্যটা কোথায় হবে? নিচে হবে হয়ের ক্ষেত্রে। অনেকে এটাকে মনে করো ঠিক দিয়ে দেয়, এটা কিন্তু করা যাবে না। তো দেখছো, এরকম কনফিউজ টাইপের প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় থাকতে পারে। অনুবীক্ষণ এর মধ্যে কয়টা অক্ষর আছে? ও, নু, বিক, খন, কয়টা? দেখো আমরা যদি ভাঙ্গি, অক্ষর মানে সিলেবাল। ও, নু, বিক, খন। অনেকে আবার এটাকে কি করে জানো? বাংলিশ করে। বাংলিশ করলে কিন্তু অক্ষর বের হয়ে যায়। কিভাবে দেখো, আমরা যদি বাংলিশ করি, ও, নু, বি, আই, কে, কে, ধরো দুইটা কে দিলাম, এইচ, ও, এন, অনুবীক্ষণ লিখলাম। লেখার পরে তারপর আমরা যেটা করব, তারপর হচ্ছে আমরা এখানে ভাওয়েল বের করব। খেয়াল করবে, ভাওয়েল। ভাওয়েল মানে কি? এ, ই, আই, ও, ইউ। যেমন ইউ একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, হ্যাঁ, তারপর ও একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল। তাহলে কয়টা ভাওয়েল হলো? 4টা ভাওয়েল। ভাওয়েল জয়টা মনে রাখবা, অক্ষরও তো এটা হয় অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ, সব ক্ষেত্রে না কিন্তু। আচ্ছা, কলম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে কত? 4 নাম্বার। ঠিক আছে, অনুবীক্ষণ আমরা এইভাবে বের করতে পারি, অনুবীক্ষণ। তো যারা এভাবে ভাঙতে পারে না তারা কিন্তু বাংলিশ করতে পারে। বাংলিশ করে কি করবে? ভাওয়েল বের করবে। এবার আসো উহ্য। উহ্যর উচ্চারণ কি? খুবই সহজ। উহ্য, বাহ্যিক, ঐতিহ্য, হয় জ ফলা থাকলে মনে রাখবা, হয় জ ফলা থাকলে এর উচ্চারণ হয় জয় ঝ, এরকম, জয় ঝ, এরকম উচ্চারণ হয়। যেমন আমরা যদি বলি ঐতিহ্য, সাপোজ আমরা যদি বলি ঐতিহ্য, এর উচ্চারণটা কি? এর উচ্চারণ হচ্ছে ওই, তারপর হচ্ছে তিজ, তারপর হচ্ছে ঝ, জয় ঝ, এরকম হয়। তাহলে উজ্ঝ, তাহলে উজ্ঝ উচ্চারণটা কি হবে? উজ্ঝুর উচ্চারণ কয় নাম্বার হবে? ক নাম্বার, উজ্ঝ। আচ্ছা, ঠিক আছে। এরপর আসো, এরপর আমরা যদি দেখি কোকিলের সমার্থক শব্দ কোনটি? কোকিল। দেখো আমরা যদি দেখি কি হতে পারে বলো তো তোমরা? এখানে আমরা যদি দেখি পারাবত। পারাবত মানে কি জানো? পারাবত মানে হচ্ছে পায়রা, পায়রা বা কবুতর। তারপর হচ্ছে তোমার পুলিন মানে হচ্ছে নদী, পুলিন মানে হচ্ছে নদী। তারপর হচ্ছে মাতঙ্গ মানে হাতি। আর পিক, এই পিক মানে হচ্ছে কি? পিক মানে হচ্ছে কোকিল। পিক মানে হচ্ছে কি? কোকিল। তাহলে সমর্থক শব্দ জানতে হবে। হ্যাঁ, সমর্থক শব্দ অনেকগুলো আছে। তোমরা কি কি পড়বা? বেশি না, 20-25টা ধরে ধরে পড়বা বিগত বছরে, যে চাঁদ, সূর্য, তারপর হচ্ছে তোমার কি কোকিল, পাখি যেগুলো আছে, হ্যাঁ, কমন কমন 15-20টা প্রতিশব্দ পড়লে এর বাইরে আর কিছু লাগে না, ওইগুলো থেকে ঘুরে ফিরে আসে। হ্যাঁ, খুবই কমন প্রতিশব্দ। পেপে, পেপে কোন ভাষার শব্দ? এটা আমরা অনেকেই জানি। পেপে হচ্ছে কি? পর্তুগিজ ভাষার শব্দ। হ্যাঁ, পর্তুগিজ ভাষার শব্দ। তোমার আনারস, তারপর কি আলপিন, পেপে, খুবই কমন কোশ্চেন আসছে। গুচ্ছর কোশ্চেনগুলো খুব সহজ হয়। ইংরেজ শব্দ কোন ভাষার শব্দ? অনেকে বলবে ভাই ইংরেজি শব্দ, কিন্তু না, মনে রাখবে ইংরেজ শব্দটা হচ্ছে তোমার কারা দিছে বলো তো? ইংরেজ শব্দটা দিছে হচ্ছে ফরাসিরা। ইংরেজ শব্দটা হচ্ছে কি? ফরাসি। মনে রাখবে, ফার্সি আর ফরাসির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফার্সি হচ্ছে ইরানের ভাষা, আর ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। আচ্ছা, এরপর আসো, এরপর যদি আমরা দেখি, জয়ধ্বনি, এর উচ্চারণটাকে আর একটা জিনিস বলি, হিন্দি। দেখো হিন্দি শব্দটা কিন্তু আবার কি? ফার্সি। হ্যাঁ,
আচ্ছা, জয়ধ্বনি খেয়াল করবে, জয়ধ্বনি এই যে ধয় বফালা, বফালা যার সাথে যুক্ত হয় সেই বর্ণটা দ্বিত্ব হয়, সে বর্ণ দ্বিত্ব হয় মানে ডাবল হয়। হ্যাঁ, তাহলে এখানে ডাবল মানে হচ্ছে দেখো কোনটার মধ্যে আছে, এই যে জয়ধ্বনি। কিন্তু কথা হচ্ছে দুইটা হওয়ার কথা, কিন্তু একটা হলো কেন? কারণ তোমার হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ বর্ণগুলো যখন দ্বিত্ব হয় তখন এর আগের অল্প প্রাণ নিয়ে সে দ্বিত্ব হয়। হ্যাঁ, জয়ধ্বনি, জয়ধ্বনি এভাবে উচ্চারণ হবে। যেমন মনে করো আমরা যদি বলি সভ্য, সাপোজ একটা শব্দ বললাম সভ্য, তাহলে এর উচ্চারণটা কি? এর উচ্চারণ হচ্ছে তোমার তালবস্যকার ব, একটা ব আর একটাতে ভ হবে। তাহলে এখানে আমরা জানি যে দুইটা ডাবল হয়েছে, কিন্তু ডাবলটা কিভাবে হয়েছে? এই বর্ণ এবং এর আগের বর্ণ দুটো উচ্চারণ একসাথে উচ্চারণ করে, এই ব্যঞ্জন এবং এর আগের ব্যঞ্জন দুটো একসাথে করে এটার উচ্চারণটা হয়েছে। হ্যাঁ, তাহলে এটার উচ্চারণ হচ্ছে জয়ধ্বনি। পুরো ঘটিত বর্তমান খেয়াল করো, পুরো ঘটিত মানে যেটা আগে ঘটে গেছে, যেটা ফল এখনো বাকি আছে, আগে ঘটে গেছে যেটা ফল এখনো বাকি আছে। মনে রাখবে পুরো ঘটিত বর্তমান চেনার উপায় হচ্ছে ছ থাকে, ছ অথবা ছি অথবা ছে, এরকম কিছু শব্দ থাকে। আমি গিয়েছি, হ্যাঁ শুনেছি, বলেছি, তুমি গিয়েছো, পড়েছো, করেছো, হ্যাঁ সে দেখেছে, বলেছে, হয়েছে, খেয়েছে, এরকম থাকে। এরকম থাকলে সেটা হচ্ছে পুরোঘটিত বর্তমান। তা আমরা যদি দেখি আমাদের পরীক্ষা চলছে, এখন দেখো চলছে, চলছে মানে কি? চলমান বোঝায়, এটা কিন্তু ঘটমান। হ্যাঁ, এটা কিন্তু ঘটমান। এখন ছে আছে দেখে যে তুমি এটা দিয়ে দিবা না, আগে তোমার বুঝতে হবে এটা কিন্তু ঘটমান, পরীক্ষা এখনো চলছে। আর যদি বলে পরীক্ষা শেষ হয়েছে, হ্যাঁ অথবা পরীক্ষা হয়েছে, এই যে যেমন দেখো তারা বাড়িতে ফিরেছে, তার মানে এটি হচ্ছে কি পুরোঘটিত বর্তমান। বাকিগুলো কি তাড়াতাড়ি কাজটি করো, এর মধ্যে ছ নাই। হ্যাঁ, খেল ছিল, এটা ছি না, ছিল, অতীতের কথা বোঝাচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি ভাইয়া? এটার অ্যান্সার হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার কিন্তু হবে না। তারপর দেখো একটা কোশ্চেন, প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়? এটা একটা সাহিত্যিক রিলেটেড কোশ্চেন, যেটা হচ্ছে তোমাদের সিলেবাসে টোটালি বাইরের কোশ্চেন, তোমার কিন্তু এটা পড়তে হবে গুচ্ছের জন্য। যেটা হচ্ছে আমরা জানি যে পর্তুগিজ ভাষায় ম্যানুয়েল দ্য অ্যাসোসিয়েসিও প্রথম হচ্ছে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করে। হ্যাঁ, বাংলা ব্যাকরণ রচনা হয় তাও কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু এই জিনিসগুলো পড়তে হবে। তো মোটামুটি অনেকগুলো কোশ্চেন দেখাইলাম। হয়তো তোমাদের ব্যাকরণ কোশ্চেনগুলো বেশি দেখানো হয়েছে আজকে, কারণ সাহিত্য কোশ্চেন খুবই সিলি সিলি কোশ্চেন হয়, এ নিয়ে ভয়ের কিছু নাই। হ্যাঁ, কোনো চিন্তার কিছু নাই, তোমাদের কাছে এখনো সময় আছে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কোনো পরামর্শ থাকলে কিভাবে তোমরা কি করতে চাও এই সময়গুলা, কোনো কিছু জানার থাকলে তোমরা বলতে পারো। আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আবারও বলছি, তোমাদের কাছে সময় আছে, এখনো যদি বলি প্রায় তোমরা সময় পাবা হচ্ছে, আমরা যদি জুলাই থেকে হিসাব করি, জুলাই অগাস্ট 2 মাস এইচএসসি পরীক্ষা হবে, সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস হচ্ছে 2 মাস পরে রেজাল্ট দিবে, অক্টোবর বা অক্টোবরের মাঝামাঝি রেজাল্ট দিবে। তারপর হচ্ছে নভেম্বর থেকে হচ্ছে হয়তো বিইউপির পরীক্ষা হবে, নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে বিইউপির পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, এরপর ডিসেম্বরে হয়তো ঢাকা ভার্সিটির পরীক্ষা হবে, এবং জানুয়ারিতে অন্যান্য ভার্সিটির পরীক্ষা হবে। অর্থাৎ জানুয়ারিতেই তুমি মনে করো বিইউপির পরে হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি বলো, অথবা জেইউ বলো, অথবা সিইউ বলো, তোমাদের আমি ধরলাম যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই মাস পর্যন্ত তোমাদের এখনো সময় আছে। গুচ্ছ হয়তো ফেব্রুয়ারিতে হইতে পারে। বাংলার জন্য শীট পড়বা, পাশাপাশি তোমাদের যদি কোনো অনলাইনে বই থাকে তোমরা সেটা পড়বা, কিন্তু আমাদের শীটটা আগে শেষ করো। হ্যাঁ, তোমার যে ফার্স্ট পেপারের জন্য যে মূল বইটা আছে সেটা আগে শেষ করো, তাইলে হয়ে যাবে অনেক কিছু। তাহলে আমি যেটা বললাম, তোমাদের কাছে এখনো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পাক্কা সময় আছে। 4 মাসে কিন্তু অনেক কিছু করা সম্ভব। আচ্ছা, অনলাইনে ক্লাস শুরুর আগে এখন কি ভালো পড়তে হবে? কি পড়লে ভালো হবে? তোমার কাছে সবই তো মোটামুটি আছে, বই টই তুমি আগে পড়ছো। এখন তুমি যেটা করতে পারো যে তোমার যেই জায়গাগুলো ল্যাকিংস আছে, যে ভাই আমার ওই টপিকগুলো একেবারেই পড়া হয় নাই, অনেকে প্রত্যয় পড়ি নাই, হ্যাঁ অনেকে ধরো আরও কিছু কঠিন টপিক আছে পড়ি নাই, তো সেই জিনিসগুলো তোমরা আস্তে আস্তে শেষ করতে পারো। আচ্ছা, সেকেন্ড টাইম ব্যাচের কোর্স ফি তুমি ফোকাসের ফেসবুক পেজে নক দাও, তোমাকে তারা বলবে। হ্যাঁ, কোর্স ফি কি এই সম্পর্কে সব ডিটেলস তোমাকে জানাবে। ওকে,
তো তোমরা যেটা বলছিলাম একেবারে শেষ পর্যায়ে ক্লাসের শেষ দিকে আমরা এটাই বলতে চাই যে এই শেষ সুযোগ যাতে তোমাদের মিস না হয়। আবারও বলছি, সেকেন্ড টাইম আমার বিশ্বাস যারা লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকবে তাদের সবারই জয় হবে। আমার কথা হচ্ছে যে তুমি চান্স পাও বা না পাও, তুমি তোমার সেরাটুকু দিয়ে তুমি লড়াই করো। আশা করছি কেউ হতাশ হবে না ইনশাল্লাহ। এতগুলো সিটের মধ্যে তোমার একটা সিট হবে ইনশাল্লাহ। যাদের ফার্স্ট টাইম হয় নাই তাদের হয়তো কোনো না কোনো ল্যাকিংস ছিল, যার কারণে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, বিউপি, চট্টগ্রাম অথবা গুচ্ছ কোনো একটা মিস গেছে। তোমরা সেটা জানো তোমার কোথায় ল্যাকিংস ছিল, কোথায় ভুল ছিল, কোথায় কি ছিল। তো আশা করছি তোমরা সেই ভুলগুলো শুধরাতে পারবে এবং হচ্ছে যেভাবে যে জিনিসগুলো বললাম যে কীভাবে তোমরা প্রস্তুতি নিবে, হ্যাঁ, কোন কোন জিনিসগুলোর উপর বেশি ফোকাস করবে সেগুলো আস্তে আস্তে আমরা বলবো ক্লাসে। এবং তোমরা কীভাবে সময়টুকু কাজে লাগাবে, এখন তোমাদের যেটা করা উচিত, যারা বিভিন্ন অন্যান্য কলেজ বা ভার্সিটিতে ভর্তি হয়ে গেছো তারা সেটার ক্লাস করবা, পাশাপাশি হচ্ছে এটার প্রিপারেশন নিবা। হ্যাঁ, আচ্ছা, জাহাঙ্গীরনগরের মেয়েদের হোস্টেল আছে, হল আছে, হোস্টেলও এখানে থাকতে পারে। আচ্ছা, এই মাস থেকেই ক্লাস শুরু, হ্যাঁ কালকে থেকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হচ্ছে তোমাদের। হ্যাঁ, তো শেষে একটা কথাই বলবো ঘুরে ফিরে, সেটা হচ্ছে মানুষ দিন শেষে সফল ব্যক্তিকে নিয়েই মাতামাতি করে। কেউ ব্যর্থতা, কেউ ব্যর্থ মানুষকে নিয়ে কেউ কোনো কিছু করে না। তাই তোমাদের একটাই টার্গেট, জীবনে সফল হতেই হবে। সেই কামনা ব্যক্ত করে আমরা আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।